একটা ছোট প্রশ্ন আমি নিজ থেকেই করে উত্তরটা দিয়ে তারপরে আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি যে আমাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই ইস্যুটার কি প্রয়োজন আছে, ল অ্যান্ড প্র্যাকটিস ইন ক্রিমিনাল ট্রায়াল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস। আমরা তো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং আপিল বিভাগে প্র্যাকটিস করি, এইখানে কেন আমরা ট্রায়াল কোর্টে বা ট্রায়াল ট্রাইব্যুনালে বিষয় নিয়ে আলোচনা করি? আমরা নর্মালি হাইকোর্ট ডিভিশনে যে মামলাগুলো নিয়ে আসি তার মধ্যে কিছু মামলা আছে এপিএল, কিছু আসে 561A, আমরা যেটা ইনহারেন্ট পাওয়ার 561 এগুলিভেশন নামে পরিচিত, ক্রিমিনাল রিভিশন হচ্ছে ইত্যাদি আমরা করে থাকি। এগুলো যখন আমরা করি, এগুলো করতে গিয়ে আমরা যেটা আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি, আমরা যেখানে সবচেয়ে বড় ধাক্কাটা খাই যে আমরা যখন চ্যালেঞ্জ করতে যাই কোনো আদেশ বা কোনো রায়, আমরা চ্যালেঞ্জ করার সময় কোনটা ধরে চ্যালেঞ্জ করব, ইলিগ্যালিটিটা কোথায় হলো, এটা আমরা মূলত ধরতে চেষ্টা করি। বিশেষ করে এগেনস্ট অর্ডারে আমরা যে রিভিশন বা 561-এতে আসি, সেখানে মূলত আমরা ক্রিমিনাল প্রসিডিউরাল অ্যাসপেক্ট যেটা লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টে আপনার হয়ে থাকে, সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্টটা না থাকার কারণে আমাদের এখানকার যে পিটিশন আমরা ফাইল করি আন্ডার 561A of the Code of Criminal Procedure and 439 ক্রিমিনাল রিভিশনটা ফাইল করি, সেখানে এসে আমরা একটু আমাদের যে গ্রামার অফ লস, আমরা যেটাকে বলি যে গ্রামার অফ প্রসিডিওর, গ্রামার অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই গ্রামারটাতে আমরা একটু উলটপালট করেছি। আমার আজকে যেটা শেয়ার থাকবে যে আমরা কিভাবে সেই গ্রামারটা কারেক্টলি অ্যাপ্রোচ নিয়ে আমরা বিফোর দি কোর্ট উই ক্যান স্ট্যান্ড। তো ওইটা যদি আমরা করতে চাই, অবভিয়াসলি আমাদেরকে সাবঅর্ডিনেট কোর্টের যে প্র্যাকটিস এন্ড প্রসিডিওর, এটার সম্বন্ধে একটা কমপ্লিট এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আর সেই কারণেই মূলত আমি এই প্রজেক্টটার জন্য একটু আগ্রহী ছিলাম যে ল অ্যান্ড প্র্যাকটিস ইন ক্রিমিনাল ট্রায়াল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনালস এর উপরে একটা আলোচনা যদি হয়, তাহলে আমাদের এখানকার যে প্রসিডিং গুলো আছে সেখানে আমরা একটা ভালো বেনিফিট পাবো। তা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের আলোচনার শুরুতেই আমি যাব বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে, সেটি হচ্ছে আর্টিকেল 35। আর্টিকেল 35 এ 5টা ক্লজে 5টা বেসিক প্রিন্সিপল অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা আলোচনা করা হয়েছে। আমরা যদি 5টিকে বাদ দিই, তাহলে পরে আমরা যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে ব্যাকবোন, এই ব্যাকবোনটাকে বাদ দিয়ে কাজ করব। সো টু স্টার্ট উইথ, আমরা 5টা প্রিন্সিপলস অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যাজ ইনানশিয়েটেড ইন দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ 1972, সেটার দিকে আমরা একটু কনসেন্ট্রেট করি। প্রথমে যেটা আসে যে আর্টিকেল 35 সাব আর্টিকেল 1, সেখানে কি আছে? এখানে শুরুতে বলা হচ্ছে যে এমন কোনো ব্যবহার বা এমন কোনো আচরণের বিচার করা যাবে না যে ব্যবহার বা আচরণ আইন দ্বারা অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হয়নি। দ্য ফার্স্ট প্রিন্সিপল। হ্যাঁ, এই যে প্রিন্সিপালটা, দ্যাট রিমেন্স টু বি ট্রু, বাট এটার একটা এক্সেপশন আছে। কি? যে হ্যাঁ, অপরাধ সংঘটিত হয়ে গেছে কিন্তু তার ডিফাইন করা হয়নি, কিন্তু তা বিচার করা উচিত ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ হিউম্যান বিং অ্যান্ড হিউম্যান কাইন্ড। সেই ক্ষেত্রে এই প্রিন্সিপালের একটা ব্যতিক্রম হয়, এবং সর্বপ্রথম ইন দি লিগ্যাল হিস্ট্রি প্রথম যে ব্যতিক্রমটা হয়েছে, আমরা যেটাকে বলি এক্স পোস্ট ফ্যাক্টো ল। এক্স পোস্ট ফ্যাক্টো ল যেটা প্রথম আসলো, সেটা হলো যে হ্যাঁ, that remains to be the correct proposition and principle of law that no one should be tried for the very conduct that has not been defined as a crime by the state of the republic. এটা ট্রু, এটা থাকবে, এটা স্ট্যাটিক ল, এটা বেসিক প্রিন্সিপল অফ দি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। তাহলে যদি কোনো অপরাধ হয়ে যায়, যে অপরাধ দৃশ্যত একটা অপরাধ, কিন্তু আমরা ডিফাইন করিনি বলে তাকে বিচার করা যাচ্ছে না, তাহলে কি এই গ্রহিত অপরাধের বিচার হবে না? দ্যাট আনসার ওয়াজ গিভেন বাই নুরেমবার্গ ট্রায়াল
by Nuremberg trial. সেখানে প্রথমবারের মতো চিফ জাস্টিস মার্শাল, who was the chief prosecutor for the Allied force in that Nuremberg trial, উনি বলে দিলেন, এবং সেটাই এক্সপোজ ফ্যাক্ট ল হিসেবে প্রথম আসলো, যে না, যেখানে অপরাধটা সুস্পষ্টত দৃশ্যমান এবং যা অস্বীকার করার কোনো অবকাশ নাই, যেটাকে বলা হয় দি হলোকাস্ট অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, which was carried out by the anti-Jewish people by Adolf Hitler. এইখানে এসে উনি বললেন যে না, এই যে premeditated and meticulous killing of the Jewish people community, that was not killing, that was a process of extermination. A process of extermination to overlook করলে humankind থাকবে না। কাজেই ওই যে প্রিন্সিপালটা, যে no one should be tried for the very conduct that has not been defined to be the crime or offense, এইটাকে একটু ব্যতিক্রান্ত করলো, সেটা হচ্ছে নুরেমবার্গ ট্রায়াল। বলে নো, এটাকে করার কোনো সুযোগ নাই, এই প্রিন্সিপালটা কোনো বাধা হবে না। এবং সে কারণেই 1973-তে আমাদের যে আইনটা হলো কোলাবরেটরস অ্যাক্ট, যার মাধ্যমে এখন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে এই রাজাকারদের বিচার করা হচ্ছে, তাদের বিচারের এই একটি যে যুক্তি, সেই যুক্তিটাকে ডিফিট করা হয়েছে মূলত নুরেমবার্গ ট্রায়ালের বেসিক প্রিন্সিপাল এক্সপোজ ফ্যাক্ট ল এর মাধ্যমে। সো এটা দুদিক থেকেই নেওয়া যায়। তবে নুরেমবার্গ ট্রায়ালের পরে আরেকটি ট্রায়াল হয়েছিল, যেটাকে টোকিও ট্রায়াল বলে। এই এশিয়ান সাবকন্টিনেন্টে জাপান ছিল অ্যাডলফ হিটলারের অ্যালাইড, ফলে জাপানও দেখলো যে যদি তারা আন্তর্জাতিক বিশ্বের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে চায়, তাদেরও একটা ট্রায়াল করা দরকার। তারপর তারা সাবসিকুয়েন্ট একটা ল করে, যারা এটার কোলাবরেটর ছিলেন এই অ্যাডলফ হিটলারের সাথে, তাদেরকেও বিচার করা হয়েছিল, যেটা টোকিও ট্রায়াল নামে সাংঘাতিকভাবে পরিচিত। এবং সেখানে একটি কথা বলা হয়েছিল, where there is a crime affecting the humankind, that is a very important word to be noted. When there is a crime affecting the humankind that cannot be ignored, it doesn't matter that that was not defined as crime by the state. এটাকে ট্রায়ালে কন্টিনিউ করা যাবে। এখানে এসে টোকিও ট্রায়ালে বলা হলো যে এই যে বিচারটা এক্সপোজ ফ্যাক্ট লতে যে বিচারটা হচ্ছে, এই বিচারটা ইজ নট অনলি এ লিগাল ডিউটি বাট এ পলিটিক্যাল ডিউটি অফ দ্য স্টেট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট। এই বিচারটা নট অনলি এ নেসেসিটি অফ ল but also a necessity of political decision. The state, যে স্টেটহুডের যে অর্থটা আমরা বুঝে থাকি, এটাকে মেনটেন করার জন্য এই বিচারটা করা দরকার। তো এই প্রিন্সিপালটা আমাদের আর্টিকেল 35 সাব আর্টিকেল 1-এ ইনানশিয়েটেড করা আছে। এরপর আসেন সেকেন্ড যে রুলটা আমাদের, সেই রুলটা হচ্ছে রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি। রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি, এটা আমাদের সেকশন কত, 401, if I'm not wrong. Section 401 of the Code of Criminal Procedure. এখানেও কিন্তু ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি বলা আছে। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডির ক্ষেত্রে একটা জিনিস আমি শুধু বলবো, যেটা আমাদের অ্যাপেক্স কোর্টের কনসিস্টেন্ট ডিসিশন as well, যে যদি একটা ট্রায়াল তার সমস্ত প্রসিডিউর ফলো করে একটা রিজনেবল কনক্লুশনে আসে, এবং সেই কনক্লুশনে যদি তার অ্যাকুইটাল হয়, দেন হি ক্যান নট বি ট্রাইড ফর দ্য সেম অফেন্স ফর দ্য সেকেন্ড টাইম। এটাই হচ্ছে বেসিক কথা। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডিতে একই ঘটনাকে কেন্দ্র করে আমরা আবার এখানে, আমি আমার প্র্যাকটিসে দেখেছি অনেকে আবার করে কি, যে দুটো মামলা হলো, সেকেন্ড মামলাটাকে ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি রিডিংয়ে নিয়ে এসে 561 ফাইল করে দিল। নো, চলবে না। কারণ হচ্ছে একই ঘটনা থেকে একাধিক অপরাধ কিন্তু সৃজিত হতে পারে। যেমন ধরেন, আমাদের যখন এই যৌতুক নিরোধ আইনটা ছিল, পূর্ববর্তী আইন 2018 সালের পূর্বে 1982 or 84-এর যে আইনটা ছিল, সেই আইনটাতে স্ত্রীকে নির্যাতনের যে বিচার, সেই বিচারের স্কোপ ছিল না। সেখানে কি ছিল, অনলি ট্রায়াল অনলি ফর দি ডিমান্ড অফ ডাওয়ার।
তাহলে এই ডাওয়ারি ডিমান্ডের সাথে ইনকর্পোরেটেড হয়ে যে টর্চারটা ক্যারি আউট করা হচ্ছে, টর্চারের বিচার কিভাবে হবে? অন সেকেন্ড থট, তখন রিপাবলিক আমাদের বাংলাদেশ কি করলো? বাংলাদেশ সাথে সাথে আরেকটি আইন করে দিল, নারী ও শিশু নির্যাতন দমন আইন 1995, যেটা এখন 2000 সালের আইন। এই আইনটাতে কিছু ল্যাকুনা ফিল আপ করা হলো এবং এডিশনাল কিছু ক্রাইম ক্রিয়েট করা হলো। এই ক্রাইমগুলো যখন দুটাতে হয়, আমি যখন এখানে একটা টেকনিক্যালিটিস মাথায় রাখতে হবে, যদি আমার উপর স্ত্রীর উপর নির্যাতন হয় স্বামী দ্বারা, এবং সেখানে যদি ডাওয়ারি ডিমান্ড এবং যদি তার এই ফিজিক্যাল টর্চারের নির্যাতনের ইচ্ছা থাকে, দুটারই বিচার ইচ্ছা থাকে, তখন তার অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম হচ্ছে নারী শিশু নির্যাতন দমন আইনে চলে যাওয়া। কিন্তু যদি সে শুধুমাত্র ডাওয়ারি ডিমান্ডের মামলা করলো, পরবর্তীতে আবার একই ব্যাপারে সে যদি নারী শিশু নির্যাতনের মামলা করে, এখানে একটু প্রবলেম হতে পারে। কারণটা হচ্ছে, আপনি তো ডাওয়ারির একবার বিচার করে ফেললেন, সেকেন্ড এমবিতে আপনি যখন একই ঘটনাকে কেন্দ্র করে নারী শিশুর মামলা করবেন, সেখানেও কিন্তু আপনি ডাওয়ারির বিচারটা টুয়াইস করতে যাচ্ছেন, এটা হবে না। সো আমরা যারা লিগ্যাল অ্যাডভাইস করি, বিশেষ করে সাবঅর্ডিনেট কোর্টে, যে নারী শিশু নির্যাতনের মামলা করবো নাকি ডাওয়ারি মামলা করবো, আপনি যদি ডাওয়ারি মামলা বাদ দিয়ে নারী শিশু নির্যাতন মামলা করেন, একসাথে দুটোরই বিচার করে ফেললেন। আর যদি ডাওয়ারি মামলা করেন, তাহলে শুধু ডাওয়ারির মামলা হবে, নির্যাতনের মামলার বিচার আর করতে পারবেন না ওই আইনে। কিন্তু পরবর্তীতে যদি আপনি নারী শিশুর মামলা করেন, আপনার জন্য এই ডাবল জিওপার্ডি ডক্টরিনটা তখন বেস্ট প্র্যাকটিস, কারণ আপনি ওই আইনে ডাওয়ারি ক্লেম, ডিমান্ড এবং অত্যাচার দুটার জন্য একসাথে বিচার করা হচ্ছে। আপনি সেকেন্ড মামলাতে এসে শুধুমাত্র অত্যাচারের বিচার দাবি করবেন, ডাওয়ারি বাদ দিয়ে হবে না, সেখানে একটা বাধা আসবে, তখন ডক্টরিন ডাবল জিওপার্ডি আসবে। তো এই জিনিসটা আমরা যদি বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা যখন একটা 561 বা ক্রিমিনাল ডিভিশন হাইকোর্ট ডিভিশনে নিয়ে আসবো, তখন এই জিনিসটা যদি আমরা মুভ করতে পারি, তখন একটা রেমেডি আমরা একিউজডের পক্ষে নিতে পারবো, আর বেটার অ্যাডভাইস দিতে পারবো আমরা সাবঅর্ডিনেট কোর্টে ইন রেসপেক্ট অফ দি ভিকটিমস। তো এটা হচ্ছে ডাবল জিওপার্ডির বিষয়। আরেকটি হচ্ছে যে আমাদের দেশে আমি প্রায় সময় বিভিন্ন কোর্টে এটা পার্সু করার চেষ্টা করি, বিশেষ করে জামিনের ক্ষেত্রে। অপরাধীকে বিচার করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, একই সাথে অপরাধীকে বিচার করতে যে দুটো জিনিস এনশিওর করা রিপাবলিকের দায়িত্ব। তার প্রথমটা হচ্ছে এক্সপেডিশাস ট্রায়াল, আর সেকেন্ড ওয়ান হচ্ছে ইম্পার্শিয়াল ট্রাইব্যুনালের মাধ্যমে ট্রায়াল। তাহলে একটা মামলা হলো 5 বছর ধরে কোনো সাক্ষী আসছে না, আমার এক্সপেডিশাস ট্রায়ালকে এনশিওর করা হয়েছে, আদালতকে মেহেরবানি করে কথাটা বলে, by not completing the trial within the reasonable time, but rather prolongation of the trial এর মাধ্যমে আমাকে যে টার্নিশিং জেল সেন্টেন্সটা ইম্পোজ করছে, that is a right which is violated under Article 35, Sub-Article 3 of the Constitution. And that is the backbone of one of the 5 fundamental principles of the criminal justice system as enunciated in Constitution. কাজেই আমাকে যদি prolonged period of time জেলখানায় থাকতে হয় only because there is no witness before the court for giving evidence, I have a right to be and last on bail. আমার বেলের অধিকার আছে, এই অধিকারটা কে দিচ্ছে? Article 35, Sub-Article 3. Because you as a republic failed discharging your duty to produce the witness in reasonable time. আমি কি বোঝাতে পারছি? আমাকে কারেক্ট করবেন যদি আমি ভুল বলি। আমি আগেই বলেছি এটা লেকচার না, এটা এক্সপিরিয়েন্স শেয়ার। 4, very vital. আমরা 164 যখন ডিল করি, আমরা এই দুটা জিনিসকে বাদ দিয়ে ডিল করতে পারবো। আমি একটু পরে আসছি, কনফেশন যখন ডিল করবো তখন এটা আমি গ্রেটার ডিটেইলে কভার করবো। আর্টিকেল 35, সাব-আর্টিকেল 4, আমরা এখানে একটা প্রিন্সিপালস অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পাই, যেটাকে আমরা বলে থাকি প্রিভিলেজ এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। I repeat, privilege against self-incrimination. আমার একজন অ্যাকিউজড হিসেবে অধিকার আছে not to be compelled to make any statement against myself. আমাকে আপনি বাধ্য করতে পারবেন না।
এবং এই যে বাধ্য করতে পারবেন না, এটা বলে দিচ্ছে আর্টিকেল 35 সাব আর্টিকেল 4। এটার সাথে মিলিয়ে পড়তে হবে আর্টিকেল 1 সেকশন 163(1). I repeat, section 163(1) read with section 343 of the Code of Criminal Procedure, read with section 24 of the Evidence Act. এটা একটা আমব্রেলা, এটা একটা শিল্ড against hectic, drastic, powerful state of prosecution. প্রসিকিউশনের যে পাওয়ারফুল আর্ম আমার এগেইনস্টে থাকছে অ্যাজ এ মেয়ার অ্যাকিউজ, আমি যত ক্ষমতাশীল হই, যখন আমি একটা অ্যাকুজিশনে পড়ে যাই, আই এম নোবডি ইন দি পাওয়ারফুল হ্যান্ড অফ দি স্টেট। সো সেখানে আমাকে কিছু প্রিভিলেজ, সেখানে আমাকে কিছু শিল্ড দিচ্ছে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তার একটি হচ্ছে প্রিভিলেজ এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, আমাকে কম্পেল করা যাবে না টু মেক মাই সেলফ টু বি এ উইটনেস এগেনস্ট মাই ওন ডিড। এটার জন্য আমার উপর টর্চার করা যাবে না। আর সেকশন 163(1) বলছে নো ইনভেস্টিগেশন এজেন্সি শুড ইনফ্লিক্ট এনি ফিজিক্যাল অর মেন্টাল প্রেশার অর টর্চার অর ইনহিউম্যান কন্ডাক্ট সো অ্যাজ টু কম্পেল মি টু মেক এ কনফেশন। সেম কথাটা 343-তে বলা হচ্ছে। সেখানে আবার রেফার করা হচ্ছে সেকশন 24 অফ দি এভিডেন্স অ্যাক্ট। সেখানে কি বলছে, কোনো পুলিশ কর্মকর্তা বা এজেন্সি, ইনভেস্টিগেশন এজেন্সি তার অধীনে থাকা কোনো অ্যাকিউজকে বা সাসপেক্টকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দোষ স্বীকার করতে বাধ্য করতে পারবেন না। এবং এটি করতে গিয়ে কোনো পুলিশ অফিসারের কাছে যদি সে বাধ্য হয়ে কোনো কিছু স্বীকার করে এবং সেটার কারণে যদি সে ম্যাজিস্ট্রেটের কাছে যে কোনো দোষ স্বীকারোক্তি করে, রাইট আফটার দি কনফেশন মেড টু দি পুলিশ টু দি ল্যান্ডেড ম্যাজিস্ট্রেট, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ দিস আর্টিকেল 35 সাব আর্টিকেল 4, দ্য প্রিভিলেজ এগেইনস্ট সেলফ ইনক্রিমিনেশন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটি হচ্ছে রুল অফ প্রহিবিশন অ্যাজ টু আপনার টর্চার অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এটা আরেকটি, এটার জন্য আমাদের একটা খুব বড় ইন্টারন্যাশনাল কনভেনশন আছে, কনভেনশন এগেইনস্ট টর্চার 1994। এবং এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওই, আমি এটাকে মিলিয়ে পড়তে হয় 4-এর সাথে। আমাকে যেহেতু কম্পেল করতে পারবেন না, সেহেতু নো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টর্চার ক্যান বি ইম্পোজড আপন মি অ্যাজ অ্যান অ্যাকিউজড জাস্ট টু কম্পেল মি টু মেক এ কনফেশন। অতএব এই 5টি বেসিক প্রিন্সিপাল আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা কনস্টিটিউশনালি আমাদেরকে গাইড করা হচ্ছে, হাউ টু ডিল উইথ এ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইন রেসপেক্ট অফ অফেন্স অ্যান্ড ক্রাইম প্রোটেকশন মেজার্স। এবার আসেন, কিছু কনস্টিটিউশনাল সেফগার্ড আছে, যেটা আর্টিকেল 33 আমরা সবাই জানি, আমি এখানে ডিটেল সময় নেব না। এখানে যে জিনিসটা মূলত মাথায় রাখতে হবে যে এখানে আমার 4টা রাইট স্বীকার করা আছে আর্টিকেল 33। কি কি আছে? এবং আমার প্রথম অধিকার হচ্ছে যে আমার পছন্দ মতো একজন আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার আছে। আমাকে গ্রেপ্তার করার সাথে সাথে আমাকে কি কারণে গ্রেপ্তার করা হলো সে বিষয়ে আমাকে অবগত করতে হবে। থার্ড, আমাকে 24 ঘন্টার মধ্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে। এবং ফোর্থ, I have a right to be defended throughout the criminal procedure. Throughout the criminal proceedings. এই 4টা রাইট আমার আর্টিকেলে স্বীকার করা আছে। অতএব এই জিনিসগুলো আপনারা একটু ভালো করে দেখবেন, আর্টিকেল 35 and 33। এবার আসেন, আমাদের সাবঅর্ডিনেট কোর্টে মামলা শুরু করার এভিনিউ কয়টা, কে বলতে পারে? এনিওয়ান? আমি বলছি, প্রথম এভিনিউ হচ্ছে 154, সেকশন 154 অফ দি সিআরপিসি। আমরা এই ধারার অধীনে কগনিজেবল অফেন্সের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে আমরা সরাসরি থানায় এজাহার দায়েরের মাধ্যমে আমরা মামলা শুরু করতে পারি। এটা 154। আর 155-এ আমরা নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে থানায় অভিযোগ করে মামলা শুরু করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড এভিনিউ। থার্ড এভিনিউ হচ্ছে ওয়েদার কগনিজেবল অর নন কগনিজেবল অফেন্স অর বোথ। এই যে কোনো ব্যাপারে আমি থানাতে যদি আশ্রয় প্রশ্রয় না পাই, তাহলে আমি সরাসরি সেকশন 200-এ সিআর মামলা করতে পারবো, যেটা কমপ্লেন্ট রেজিস্টার কেস বলা হয়। আর প্রথম যেটা বলা 154, সেটাকে বলা হয় জিআর কেস, জেনারেল রেজিস্টার কেস।
আর সেকেন্ড যেটা বললাম এটাকে বলে নন জিআর কেস। এটাকে নন জিআর বলার আরেকটি কারণ হচ্ছে এখানে কোনো এফআইআর লজ হয় না, কমপ্লেইন পিটিশন আলাদা, নন এফআইআর কেস একটা আছে, এটা নন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হচ্ছে যে অভিযোগটা দায়ের করার পরে ইনভেস্টিগেশন শুরুর পূর্বে কনসার্ন ম্যাজিস্ট্রেটের রিটেন পারমিশন লাগে। নট অনলি দ্যাট, যদি কোনো অ্যাকিউজকে বা সাসপেক্টকে এই অপরাধের সাথে সংশ্লিষ্ট বলে মনে হয় তাকে গ্রেপ্তারের পূর্বে আদালতে পারমিশন লাগে, নন এফআইআর বা নন জিআর কেসের ক্ষেত্রে। সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। সো আমরা জানতেছি 154 সেকশন 154 অফ দ্য সিআরপিসি তে জিআর কেস বা এফআইআর কেস, 155 হচ্ছে নন জিআর কেস বা নন এফআইআর কেস, আর সেকশন 200 এ আসছে সিআর কেস। আমি আরো কয়েকটা ক্যাটাগরি আছে, ওটাতে যাওয়ার আগে আমি আরেকটু বলি, এই জিআর সিআর এর বাইরেও আরো কিছু মামলা হয়। এটা হচ্ছে বিভিন্ন আইনের অধীনে, যেমন নারী শিশু আইন, নারী শিশু আইনের অধীনে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আমরা মামলা করি। মানব পাচার আইন, মানব পাচার আইনের অধীনে আমরা মানব পাচার কোর্টে মামলা করি, এগুলো আছে। এইখানে একটা জিনিস বোঝার আছে, এর জন্য আমাদেরকে একটা ছোট্ট সেকশন শুরুতে দেখে নিতে হয়, সেটা হচ্ছে সেকশন 5, সেকশন 5 অফ দি সিআরপিসি। সেকশন 5 এ কি আছে? এখানে দুটি সাবসেকশন আছে। প্রথম সাবসেকশনে বলা হচ্ছে যে পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি অনুসরণ করব। বলতেছে প্যানাল অফেন্স। রিমেম্বার ইট, প্যানাল অফেন্স মিন্স দি অফেন্স ইজ ডিফাইন্ড এন্ড ট্রাইড আন্ডার পেনাল কোড 1860। প্যানাল অফেন্স বলতে আমরা বুঝি the crimes defined and tried under the code of penal, penal কোডের অধীনে যেটা 1860, এটার অধীনে যেটা হয়। প্যানাল অফেন্সের ক্ষেত্রে আমার একমাত্র প্রসিডিউর হচ্ছে সিআরপিসি, পদ্ধতিগত ক্ষেত্রে সিআরপিসি। সাবসেকশন 2 তে বলছে সেকশন 5 এ যে যদি কোনো স্পেশাল অ্যাক্টে নিজস্ব প্রসিডিউরাল কোনো বিধান থেকে থাকে তবে সেই ক্ষেত্রে ওই আইনে বর্ণিত বিধান অনুসৃত হবে। এখন ওই আইনে যদি অন্যান্য পদ্ধতিগত বিষয়ে কোনো বিস্তারিত বর্ণনা না থাকে তবে সেই ক্ষেত্রে সিআরপিসি অনুসৃত হবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, তো সেকশন 5 সাবসেকশন 1 এ প্যানাল অফেন্সের ক্ষেত্রে আমি অলওয়েজ সিআরপিসি ফলো করব, আর স্পেশাল অ্যাক্টের ক্ষেত্রে সিআরপিসি দেখার আগে আমাকে দেখতে হবে স্পেশাল অ্যাক্টের বিধান কি। আমার স্পেশাল অ্যাক্টে যদি বলে দেয় এই প্রক্রিয়ায় মামলা করতে হবে, আমি সিআরপিসি ফলো করতে পারবো না, ওই পদ্ধতি ফলো করতে হবে। আমার স্পেশাল অ্যাক্টে যদি এভিডেন্স নেওয়ার কোনো স্পেশাল রুল বলা থাকে, সেই এভিডেন্স নেওয়ার ক্ষেত্রে আমি ওই স্পেশাল রুল ফলো করবো, আমি সিআরপিসি ফলো করবো না। আর যদি ওইখানে বলা না থাকে সেক্ষেত্রে আমি সিআরপিসি ফলো করবো। এই হচ্ছে সেকশন 5 এর মূল ব্যাখ্যাটা। এবার আসেন, আমি যেটা বললাম যে কয়টা এভিনিউ আছে, আমি 3টা এভিনিউর কথা বলেছি। এছাড়াও আরেকটি এভিনিউ আছে, এটা হচ্ছে যখন আপনি সেকশন 200 এর সিআর মামলা ফাইল করলেন, কোর্ট দেখলেন এখানে সবগুলো অফেন্সই গুরুতর এবং কগনিজেবল অফেন্স, ওনার কাছে মনে হচ্ছে যে ওনার এটা ডাইরেকশন দিয়ে এফআইআর করানো উচিত, এটা উনি কোন আইনে করবেন? এনিওয়ান? এটা একটু নোট করে নেন। এখানে দুটো আইন অনুসৃত হয়, সেকশন 200 অফ দ্য সিআরপিসি এবং রেগুলেশন 245, রেগুলেশন 245 অফ দ্য পিআরবি। এখানে একটু একটা কথা বলে নেই, আমাকে একাধিক বিজ্ঞ আদালত বা মহামান্য আদালত, হাইকোর্ট বিভাগ প্রশ্ন করেছেন, মিস্টার হোদা আপনি কেন পিআরবি রেফার করছেন? আপনি কেন পিআরবি রেফার করছেন? আমরা কি পিআরবি মানতে বাধ্য? আপনাদের উত্তর কি? আই হ্যাভ বিন চ্যালেঞ্জ। এটার অর্থ এই না জজ সাহেব জানেন না, উনি জানতে চাচ্ছেন আমি জানি না। হোয়াট ইজ ইউর আনসার? এনিওয়ান? আপনি যে সিআরপিসি, আপনি যে পিআরবিটা রেফার করতেছেন, আপনি পিআরবি কেন রেফার করতেছেন? হোয়াই ডোন্ট ইউ রেফার দি সিআরপিসি? তখন আমি উত্তর দিলাম যে মাই লর্ড, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ল? আর্টিকেল 152 অফ দি কনস্টিটিউশন, ওইখানে লয়ের ব্যাখ্যা দেওয়া আছে, সংজ্ঞা, ইন্টারপ্রিটেশন। সেখানে কি বলছে যে ল হচ্ছে পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন, স্ট্যাটিউট।
রুল, বিধি, রেগুলেশন প্রবিধি, স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার, এসআরও, ইনস্ট্রাকশন নির্দেশনা, customs and usages having the force of law in Bangladesh. এই ডেফিনিশনটা কার দেওয়া? সংবিধানের। সংবিধানের এইটা কিন্তু এই যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে এটা কিন্তু লক্ষ্য করার বিষয় আছে, সংজ্ঞাটা কিন্তু হায়ারার্কি অনুযায়ী দেওয়া হচ্ছে। That this definition also establishes the hierarchy of law. আইনের একটা হায়ারার্কি ডেভেলপ করতেছে। চিফ জাস্টিস, তারপরে কে? জাস্টিস অ্যাপিলেট ডিভিশন, তারপরে কে? জাস্টিস হাইকোর্ট ডিভিশন, তারপরে কে? অ্যাডিশনাল জাস্টিস অর জাজ অফ হাইকোর্ট ডিভিশন। তাহলে এখানে আমার চারটা ধাপ। দেয়ার ইজ আ হায়ারার্কি অফ দ্য জাজেস। ঠিক আইনেরও একটা হায়ারার্কি এস্টাবলিশ করে দিয়েছে আর্টিকেল 152 অফ দ্য কনস্টিটিউশন। ওখানে কি বলছে? স্ট্যাটিউট, পার্লামেন্ট পরিচয়, স্ট্যাটিউটের অধীনে প্রণীত বিধি, স্ট্যাটিউটের অধীনে প্রণীত প্রবিধি, বিধি থেকে প্রবিধি নিম্ন স্তরের, প্রবিধি থেকে বিধি উচ্চ স্তরের, বিধি থেকে পার্লামেন্ট প্রণীত আইন উচ্চ স্তরের। প্রবিধির পরে হচ্ছে কি? ইনস্ট্রাকশনস, এসআরওর মাধ্যমে যে ইনস্ট্রাকশন গুলো আসে। তারপরে হচ্ছে নির্দেশমালা, দিস হ্যাজ ফোর্স অফ দি ল। তারপরে কি আছে? আমরা নির্দেশমালার একটা উদাহরণ দিতে পারবেন কেউ? বাংলাদেশ ব্যাংকের কোনো মামলা একটু যদি কেউ করে থাকেন ওখানে দেখবেন প্রায় রেফার করে থাকি আমরা বিআরপিডি, ব্যাংকিং প্র্যাকটিস রেগুলেটরি ডিভিশন কর্তৃক ইস্যুকৃত সময় সময় জারিমালা। আমাদের এই বিভিন্ন মন্ত্রণালয় গ্যাজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। এগুলো সব ল। এই লগুলো আমরা যখন আলট্রা ভাইরাস অফ ল নিয়ে আলোচনা করি বিজ্ঞ আদালতে মামলার সংশ্লিষ্টে, তখন আমরা দেখাই that instructive should be void and ultra vires since it is violative of the statute and the constitution. So এই যে হায়ারার্কিটা হচ্ছে, এই হায়ারার্কিতে পিআরবি is a regulation. Third one, statute, rules, regulation. Police regulations Bangladesh, PRB. এইটা তৈরি করা হয়েছে আন্ডার সেকশন 12 অফ দি পুলিশ অ্যাক্ট 1861। 1861 সালের পুলিশ আইনের 12 ধারার অধীনে এই রেগুলেশনটা তৈরি হয়। তাহলে আমি আগেই বলেছি all rules and regulations are created, prepared either under a statute or under কি constitution. যেমন ধরেন ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স 2009 এটা শুনেছেন আপনারা? কে প্রণয়ন করেছে? হাইকোর্ট ডিভিশন under article 107. So these criminal rules and order have the force of law. এটা একটা আইনের প্রবলতা আছে, it is the law. তেমনি ভাবে যেহেতু পিআরবিটা আন্ডার সেকশন 12 অফ দি 1861 পুলিশ অ্যাক্টের মাধ্যমে হয়েছে, it is as per the definition article 152 of the constitution a law of Bangladesh. তখন আমাকে হিজ লর্ডশিপ, দেয়ার লর্ডশিপ বলেন, ইয়েস মিস্টার হুদা, উই এগ্রি। এবার দেখেন আপনি কি দেখাবেন, কি দেখাবেন। তো এই জন্যই বলি যে আপনি ক্রিমিনাল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা যে স্তরই প্র্যাকটিস করি, আইদার ম্যাজিস্ট্রেট কোর্ট, সেশনস কোর্ট অথবা হাইকোর্ট ডিভিশন অর অ্যাপিলেট ডিভিশন, আমাদেরকে কয়েকটা বেসিক ল সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। কোরিলেট ফার্স্ট সিআরপিসি, সেকেন্ড ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স, থার্ড পুলিশ রেগুলেশনস বেঙ্গল, বাংলাদেশ, যেটা এখন বেঙ্গল হবে না, বাংলাদেশ হবে। আর হচ্ছে এনি আদার বিধি, যেমন 2018 সালে হয়েছে ডিএনএ বিধিমালা। 2018 সালে হয়েছে ডিএনএ বিধিমালা। আমরা ডিএনএ সামান্য আলোচনা করব। This has become a very vital evidence nowadays in the court of law, এবং এটা নিয়ে আমরা হাইকোর্টেও অনেক মামলা আর্গুমেন্ট করছি এই নিয়ে। তো আমার কথা হচ্ছে যে আমরা এই আলোচনার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে লার্নেড ম্যাজিস্ট্রেট এবং ক্ষেত্র বিশেষে জেলা জজ পদমর্যাদার বিভিন্ন ট্রাইব্যুনাল জাজ সিআর মামলাকে ডাইরেকশন দিয়ে বলে দেন থানাকে তোমরা এটা এফআইআর ট্রিট করো, কোন আইন? আমি তো মামলা ফাইল করলাম 200-এ অথবা ওই স্পেশাল অ্যাক্টের বিধান অনুযায়ী,
তাহলে এটাকে উনি কিভাবে বলছেন যে তুমি এটাকে ট্রিট করো অ্যাজ এফআইআর? এই ডাইরেকশনটা উনি দিয়েছেন আন্ডার 245 অফ দি পিএম রেগুলেশন 245, এটা একটু মাথায় রাখবেন। এরপর আসেন, আমাদের আরেকটি মামলা হয় যেটা আমরা কি বলি ইউডি কেস, অ্যানাদার এভিনিউ ইউডি কেস, আনন্যাচারাল ডেথ আন্ডার সেকশন 174 অফ দি সিআরপিসি। এটা ইনিশিয়াল ইউডি কেস হলেও যদি তদন্তের ভিত্তিতে দেখা যায় দিস ইজ এ কেস অফ মার্ডার, দ্যাট ইউডি কেস কনভার্টেড টু দি জিআর কেস। শুরু হয় 174 দিয়ে, প্রাইমা ফেসি কেস যখন এস্টাবলিশ হয়ে যায় থ্রু ইনভেস্টিগেশন, এভিডেন্স কিছু চলে আসে, অ্যাকিউজকে আইডেন্টিফাই করা যায় এবং তার ইনজুরির সাথে তার ডেথের কজ অফ অ্যাকশনের সাথে অ্যাকিউজডের ইনভলভমেন্টটা মোটামুটি প্রাইমা ফেসি এস্টাবলিশ হয়, তখন ইউডি কেস বিকামস এ মার্ডার কেস and that UD case transferred as an FIR case under section 154 of the CRPC. So start হবে 174 এর UD case টা, but it may end up as a GR case under section 154. So this is another avenue. তাহলে আমরা কি পেলাম? GR, নন GR, CR, তারপরে কি পেলাম বলেন? না, UD এর আগে আরেকটা বলেছি, না আরেকটা বলেছি যেটা সিআর কনভার্টেড টু জিআর, সিআর মামলা পরবর্তী কনভার্ট হয়ে গেলে জিআর, এটা আরেকটা এভিনিউ। দেন জিডি থেকে আপনার না সরি এই আনন্যাচারাল ডেথ ইউডি কেস থেকে মার্ডার কেস। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে জিডি। একটা জিডি হলো, এই জিডিটা এখন ফ্রিকুয়েন্টলি ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশনে দেখা গেল না সেখানে ক্রাইম হয়েছে এবং বিচার হওয়া উচিত, তখন এই জিডি থেকে আপনার এটাই হয়ে যেতে পারে। দুই ধরনের মামলা হতে পারে, যদি কগনিজেবল অফেন্স থাকে জিআর হবে, আর যদি নন কগনিজেবল অফেন্স হয় তাহলে 155 নন জিআর কেস লজ হবে। তাহলে জিডি থেকেও মামলার উৎপত্তি হতে পারে। তাহলে কয়টা এভিনিউ আমাদের মামলা হওয়ার? আমি বলি আঙ্গুলে গণেন কাইন্ডলি, মেহরবানি করে। 1 জিআর, 2 নন জিআর, 3 সিআর, 4 সিআর কনভার্টেড টু জিআর, 5 ইউডি কেস থেকে জিআর, 6 জিডি থেকে ইদার জিআর কেস অর নন জিআর কেস। তাহলে কটা এভিনিউ মনে থাকবে? এখন যদি আমি দেখি এই একটা এভিনিউর বাইরে কোনো মামলা আসছে, এটা 561 হবে? হবে না। এই 6টা রেভিনিউর বাইরে যদি মামলা হয় তাহলে আমরা 561 করবো না? যে কোন আইনে করলেন, কোন আইনে করলেন, কোন এভিনিউতে আসলেন আপনি? আমার তো 6টা এভিনিউ। আরেকটা আছে, আরেকটা এভিনিউ আছে, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান, 7 নম্বর এভিনিউ। সাত নম্বর স্পেশাল অ্যাক্ট, রাইট। তাহলে এই স্পেশাল অ্যাক্টের বাইরে, এই স্পেশাল অ্যাক্টও আসলো না, স্পেশাল অ্যাক্টও আসলো না, আগের 6টা এভিনিউতে আসলো না, কিন্তু মামলা হয়ে গেল, কোনো ক্লু নাই কোথেকে আসলো। Do we have a case under 561 of the CRPC? Do we have a case? My humble submission, yes, we do. আমাদের আছে, সুযোগ আছে। আমাদের এই 7টার একটা এভিনিউতে মামলা আসতে হবে। এই 7টার বাইরে কোনো এভিনিউতে যদি মামলা আসে, there is a good and fit case for 561 of the CRPC. এবার আমি বোঝাতে পারছি যে কেন আমরা সাবঅর্ডিনেট কোর্টের প্রসিডিং গুলো জানা উচিত, কারণ সাবঅর্ডিনেট কোর্ট প্রসিডিংটা আমাদের হাইকোর্টের পাথেও, এটা ধরে আমরা আগে আমরা কেটে নিয়েই খেলি। আচ্ছা, এবার আসেন ইনভেস্টিগেশন, ভেরি ব্রিফলি আমি সেরে যাব। ইনভেস্টিগেশন কি? আমরা ইনভেস্টিগেশন, আমরা যখন কোনো মামলা হাতে নেই, আমরা কতগুলো রেগুলার ডকুমেন্ট পেয়ে থাকি। এক, উইটনেস স্টেটমেন্ট আন্ডার সেকশন 161। আমার নিবেদন থাকবে, একটা কথা মনে রাখবে, no 161 statement should be entertained by any of the court or by any lawyer if it is recorded by the police from an account. কেন? কারণটা হচ্ছে, আমি আপনাকে 161 এর হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। এটার একটা শিরোনাম আছে না, প্রত্যেকটা ধারার কিন্তু একটা শিরোনাম দেওয়া থাকে, থাকে না? থাকে। আমি শিরোনামটা পড়ে শোনাচ্ছি, তাইলে আপনি বুঝতে পারবেন।
সেকশন 161, কারোর কাছে যদি বই থাকে খুলে দেখতে পারেন। আমি বই দেখি বলছি আপনাদেরকে। এক্সামিনেশন অফ উইটনেসেস বাই পুলিশ, কার কথা বলা হয়েছে? অ্যাকিউজড আছেন, অ্যাকিউজড আছেন। Examination of witnesses by the police, that is the headline of the 161. How can you record a statement from an accused? কারণ আপনি যখন accused statement record করবেন, এটা কি witness statement? Yes, confession. Can you record witness statement under section 161? বাধা কোনটা? section 163. Section 163, subsection 1. ওইখানে কি বলা আছে একটু পড়ে দেই, তাহলে আপনারা যখন ব্যক্তিগত পর্যায়ে পড়াশোনা করবেন এটা একটু সহজ হয়ে যাবে। টাইটেলটা শুনেন, নো ইন্ডিউসমেন্ট টু বি অফার্ড। No police officer or other person in authority shall offer or make or cause to be offered or made any such inducement, threat or promise as is mentioned in Evidence Act 1872, Section 24. এখানে রেফার করে দিল সেকশন 24 এ যে কথাটা বলা আছে ওই অনুযায়ী কোন পুলিশ অফিসার আর পার্সন ইন অথরিটি কারোর উপরে কোনো চাপ প্রয়োগ করবেন না, টর্চার করবেন না তার কাছে কোনো স্টেটমেন্ট নেওয়ার জন্য। তাহলে আমার সেকশন 163 সাবসেকশন 1 কিন্তু বাদ। সেকশন 161 এ স্টেটমেন্ট রেকর্ড করার ক্ষেত্রে am I right? এবং কনফেশন রেকর্ড করার ক্ষেত্রে। এবার আসুন 343 কি বলতেছে। Section 343. Section 343. Headline. No influence to be used, induce disclosures. কি বলা হচ্ছে? No influence to be used to induce disclosures. I most humbly request you to remind you. আপনি যখন কোনো রিট্রাকশন পিটিশন লিখবেন, আপনি বা আমরা যখন কোনো রিট্রাকশন পিটিশন লিখি, রিট্রাকশন পিটিশনের অধিকার, রিট্রাকশন পিটিশনের ক্ষমতা আমাদের এই দুইটা ধারা দিয়েছে। সেকশন 163 সাবসেকশন 1, সেকশন 343 of the CRPC read with section 24 of the Evidence Act, read with article 35 sub-article 4 and 5 of the Constitution, which no one should be compelled to become a witness of himself, self-incrimination, prohibition rule, and no torture should be imposed upon any person under the custody of any authority who is an accused of an accusation. Sub-article 5. একটা মিনিট আসো, আমরা একটু প্রশ্নটা রাখেন, আমি শেষ করে দিই তারপর আসি। তো এই যে তিনটা ধারা বললাম আমি, এই তিনটা ধারা এবং আর্টিকেল 45 এগুলোকে দিয়ে আপনি রিট্রাকশন পিটিশন, আমি আমার প্রত্যেকটি রিট্রাকশন পিটিশনে এই ধারাগুলো উল্লেখ করে দিয়েছি এবং আমি অন্তত 10টি ডেথ রেফারেন্স কেসে সাকসেসফুলি আমি রিট্রাকশন পিটিশনকে এস্টাবলিশ করেছি থ্রু মাই লিগ্যাল প্রভিশনস। আমাকে অনেক বিজ্ঞ জাজ বলেছেন ইভেন ইন হাইকোর্ট যা রিট্রাকশন পিটিশনকে আমরা কনসিডার করতে বাধ্য, এটা তো কোনো আইনই না, এটা তো জাস্ট একটা দেওয়া হয় নো মাইন্ড। There are laws, there are constitutional provision for filing the retraction petition. এবার আসেন আমরা ইনভেস্টিগেশনে আমরা প্রথমে দেখি 161 স্টেটমেন্ট। এখানে শুধুমাত্র উইটনেসের স্টেটমেন্ট রেকর্ড হবে, কোনো অ্যাকিউজডের স্টেটমেন্ট রেকর্ড হবে না। যদি হয় চ্যালেঞ্জ ইট, শো দ্য ল, ইউ উইল গেট দ্য রিওয়ার্ড। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? এবার আসেন আর কি কি কাগজ আসে। 161 স্টেটমেন্টের পরে আমরা যে গুরুত্বপূর্ণ কাগজটা দেখি এই কাগজটি হচ্ছে স্কেচ ম্যাপ এন্ড ইন্ডেক্স। আচ্ছা, কেউ কি মেহরবানি করে বলবেন স্কেচ ম্যাপ এন্ড ইন্ডেক্স কয়টি ডকুমেন্ট? Anyone? 3 documents. Sketch map, index, যদিও ইদানিং দেখা যায় স্কেচ ম্যাপটা যদি ছোট হয় একই কাগজে ইন্ডেক্সটাও দিয়ে দেয়। Explanations of index of the sketch map, এই তিনটা ডকুমেন্ট, এই তিনটা আলাদা আলাদা ডকুমেন্ট। আপনি হয়তো দুটো পেতে পারেন, ওই একটার ভিতরে দুটো দিয়ে দিয়েছে।
আমরা যখন ক্রিমিনাল কেস দেখি, এই স্কেচ ম্যাপটা কি? দিস ইজ এ ভিজুয়াল এইড, পিক্টোরিয়াল এইড to show where the offense took place. Am I right? আদালতকে তদন্ত কর্মকর্তা বলছেন, Your Honor or my Lord, this is the place where the offense took place. তো এখানে কি থাকবে? এখানে কি থাকবে? একটা স্কেচ ক খ গ গ বা এ বি সি ডি যেটা দিয়ে তৈরি করা হয় সেটা একটা জায়গায় লিখে রাখে পিও, প্লেস অফ অকারেন্স। আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি আমরা কি করি? আমরা এফআইআর করি, ঘটনাস্থলটাকে বোঝার চেষ্টা করি। আমরা আইওর এই স্কেচ ম্যাপটা পড়ি, পরে দেখি এফআইআর এর বর্ণিত ঘটনার সাথে তার বর্ণিত ঘটনার মধ্যে বৈপরীত্য। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা ডেথ রেফারেন্স মামলা শুনানিকালে আমি বলেছি, মাই লর্ড, দ্য কেস ইজ শিফটেড। লর্ডশিপ মিস্টার হুদা, আর ইউ শিওর হোয়াট ইউ আর সাজেস্টিং? আই এম নট সাজেস্টিং, আই এম সাবমিটিং ইট। দ্য কেস ইজ শিফটেড। কেন? বিকজ দ্য প্লেস অফ অকারেন্স ইজ শিফটেড। এটা আমার কথা না, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট। If the place of occurrence is shifted, the case is shifted. If the case is shifted, the prosecution hopelessly is to suffer the fall of the case. তাহলে আমি এই কেসটাকে শিফট করার জন্য আমাকে কি বুঝতে হবে? আমাকে বুঝতে হবে এফআইআর এ ঘটনাস্থলটাকে। দেন আমাকে দেখতে হবে আইও ঘটনাস্থলটাকে আইডেন্টিফাই করতে সমর্থ হয়েছে না ব্যর্থ হয়েছে। আর যদি ব্যর্থ হয়, it shall be construed not against the accused but against the prosecution. তাহলে আপনাকে তিনটা ডকুমেন্ট ভালো করে স্টাডি করতে হবে in comparison with the statement of the affair. In respect of, these are the grammars of law. এটা তো আমার নিজের কথা, আমাকে কারেক্ট করে যদি আমি ভুল করি। সো আপনাকে এফআইআরটা খুব ভালো করে বুঝতে হবে যে আপনার প্লেস অফ অকারেন্সটা কোথায়, এবং সেই প্লেস অফ অকারেন্সটা আয় তুলে আনছে কিনা। আমি একটা মামলাতে লর্ডশিপকে বললাম, মাই লর্ড, দ্য কেস ইজ শিফটেড। বলে কিভাবে? দেখেন, ফার্স্ট অফ অল ঘটনার বর্ণনায় দেখা যাচ্ছে চারটা ঘটনাস্থল। একটা রেপ এন্ড মার্ডার ভিকটিম, তাকে রিক্সা থেকে নামানো হলো পিও 1। তাকে কিছু সময় একটা হাইড আউটে নেওয়া হলো, এটাকে তারা বলছে ডেরা, পিও 2। তাকে আরেকটি স্থানে নেওয়া হলো যেখানে তাকে রেপ এন্ড মার্ডার করা হলো, পিও 3। সেখান থেকে তার ডেড বডি নিয়ে আরেক জায়গায় দাফনের চেষ্টা করা হলো, হাফ ডান হয়েছিল, সকাল হয়ে গেছে, করতে পারেনি, চলে গেছে ওরা হাফ ডান ফেলে, পিও 4। কিন্তু আয়ো সাহেব তার ইনভেস্টিগেশনে মাত্র দুটো পিও নিয়ে এসছে, বাকি দুটো গেল কোথায়? এবং যে দুটোর কথা বলছেন এফআইআর অনুযায়ী যেখানে তাকে নামানো হয়েছে সেখানেই নাকি তাকে রেপ করা হয়েছে, and it was on the street which is near to impossible. সো আমি কিন্তু কন্ট্রাডিকশনটা দেখালাম স্কেচ ম্যাপের ইন্ডেক্স দিয়ে এবং এফআইআর দিয়ে। এফআইআর আছে 4টা পিও, উনি এনেছেন 2টা পিও, এবং উনি 2টা পিও আনতে গিয়ে উনি মূল ঘটনার সাথে তালগোল পাকিয়ে ফেলেছেন। কি প্রমাণ করবেন আপনি? You want to prove the case by the prosecution beyond reasonable doubt. এই প্রিন্সিপালটা 1935 সালের প্রিন্সিপাল, ডিপিপি ভার্সাস উইটন মামলা, ডিপিপি ভার্সাস উইটন মামলা। লর্ড শ্যাঙ্কি উনি বলেছেন the prosecution case is to be proved beyond reasonable doubt. আপনার এখানে আমরা সিভিল স্ট্যান্ডার্ড অফ প্রুফ কি? অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। আপনি যতগুলো দলিল সাক্ষ্য প্রমাণ আনছেন, সিএস, এসএ, আরএস, বিআরএস, নামজারি, খাজনা, এই সবগুলো অন ব্যালেন্স, এবং কি আপনার দলিল, বায়া দলিল, এই সবগুলো একসাথে রাখার পরে আপনি মামলা প্রমাণ করছেন অন ব্যালেন্স অফ প্রবাবিলিটিস। আমার ক্রিমিনাল কেসের ক্ষেত্রে কি তাই? হ্যাঁ, বিয়ন্ড রিজনেবল ডাউট। উইলমিংটন ভার্সাস ডিপিপি, Lord Shanky, House of Lords. And this has become
the principles of criminal justice system throughout the world, and even in Bangladesh, even in America, even in Africa, anywhere you go. So, আপনার স্ট্যান্ডার্ড অফ প্রুফ হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। তো আপনি যখন এই স্কেচ ম্যাপ ইন্ডেক্স এক্সপ্লেনেশন অফ ইন্ডেক্সটা করবেন, করার পরে যখন দেখুন এফআইআর এর সাথে ম্যাচ করে না, ডু উই হ্যাভ এ কেস? অবশ্যই আমাদের একটা কেস আছে, নট ফর প্রসিকিউশন বাট ফর দ্য অ্যাকিউজড। অ্যাকিউজড হ্যাজ এ গুড কেস, প্রসিকিউশন হ্যাজ এ ব্যাড কেস। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আসেন আরেকটি ডকুমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। আমি দুটো জিনিস একসাথে সেরে ফেলছি, ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট। আবার আমার অনুরোধ থাকবে, আপনারা ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট করার আগে ইনকোয়েস্ট করেন, আপনারা ইনকোয়েস্ট করার আগে এফআইআর করেন। কি বললাম? পোস্টমর্টেমের আগে ইনকোয়েস্ট, ইনকোয়েস্টের আগে এফআইআর। আমি কথাটা ঘুরাই বললাম কেন? আমি যদি এফআইআর থেকে শুরু করি, আপনারা করবেন উল্টা, এই জন্য উল্টা থেকে শুরু করলাম। আগে পড়বেন কি এফআইআর, এফআইআর পরে দেখবেন যে আপনার ইনকোয়েস্ট রিপোর্টে কি আসলো, ইজ দেয়ার এনি ডিফারেন্স, কন্ট্রাডিকশনস। আরেকটি কথা বলি, আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি, ক্রিমিনাল প্র্যাকটিস একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম আমরা ইউজ করি, ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টস। What is material point of facts? The facts that holds the entire base of the case. ওই ঘটনা যা প্রসিকিউশনের মামলাকে সত্য বা মিথ্যা প্রমাণিত করে। আমি দাবি করছি যে ক খ কে হত্যা করেছে ছুরি দিয়ে, যেমন আমার একটি মামলায় দাবি করা হচ্ছে 28 ইঞ্চি দা দিয়ে কনভিক্ট অ্যাপেলেন্ট 1 ভিকটিমকে আঘাত করেছে। কিন্তু যখন ওই দাটা আদালতে উপস্থাপন করা হলো, ওই দাটা আদালতে আমি মাপলাম, মেপে আমি এটা পেলাম মাত্র 16 ইঞ্চি। জজ সাহেব বললেন যে না, আমি একবার মাপবো, ঠিক আছে মাপবেন। উনি মাপার পর বলতেছেন মিস্টার হুদা, এটা তো 18 ইঞ্চি, আপনি এগ্রি করেন? আমি চাই ফুললি এগ্রি, সমস্যা কি? আমি তাহলে এবার জব্দ তালিকা যান, এক্সিবিট 5। হ্যাঁ, জব্দ তালিকা গেলাম, কি সমস্যা? ওইখানে কত ইঞ্চি দা উদ্ধার করছে? এটা কি মালখানায় পড়ে থাকতে থাকতে না খেতে খেতে ছোট হয়ে গেল? 28 ইঞ্চি দা 10 বছর পরে সাক্ষীতে না খেতে খেতে 18 ইঞ্চি দা হয়ে গেল। সো আপনারা যখন সেজার লিস্টটা হাতে নেবেন, ওইখানে যদি বস্তু প্রদর্শনী থেকে থাকে, যেমন দা, লাঠি, ওই আপনার জব্দ তালিকার বর্ণনার সাথে আপনি বাস্তবে যেটা উপস্থাপন করা হচ্ছে ছেড়ে দিয়ে না, ওটাকে আপনি নিজের হাতে ধরে দেখেন, বর্ণনার সাথে মিলিয়ে দেখেন। যদি দেখেন, যেমন আমি ওই মামলাতে যদি এই পয়েন্টটা না ধরতাম, তাহলে কিন্তু অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত মৃত্যুদণ্ড কনফার্ম হবে। রাজসাক্ষী, দাদা তো রাজসাক্ষী, আমি এই দাদে খুব দিয়েছি, এই দাদে মারা গেছে, চোখ চাকরির সাক্ষী আছে। হাইকোর্টে তো আপনি দেখাবেন যদি হ্যাঁ। সো আপনি যখন ট্রায়াল কোর্টে থাকবেন, তখন আপনি এটা ওই কোর্টে যদি আপনি তুলে নিয়ে আসেন আপনার জেরার মাধ্যমে, আমরা যারা হাইকোর্টে আছি আমরাও যদি এটাকে ধরি, আমরা এটা পড়লাম না, রেকর্ডে আছে, এখন আইনজীবী অলসতা করে পড়লেন না ঠিক মতো পেপার বুকটা, সেখানে কিন্তু আছে যে জব্দ তালিকা 28 ইঞ্চি, জানাতে দেখা যাচ্ছে 18 ইঞ্চি, মেপে দেখা যাচ্ছে 18 ইঞ্চি, যশোর নিজে লিখতেছেন, এটা আপনি দেখবেন না? দেখবেন। এই জন্য বলতেছি যে এই ইস্যুগুলোকে আপনারা দেখবেন, ইনভেস্টিগেশনে যে ডকুমেন্টগুলো আসে, দিজ আর ভাইটাল ইকুইপমেন্টস ইদার এগেইনস্ট দি প্রসিকিউশন অর এগেইনস্ট দি অ্যাকিউজ। কে কিভাবে ব্যবহার করবেন এটা তার উপরে ডিপেন্ড করছে। ইজ দ্যাট ক্লিয়ার? সো আমি 161 স্টেটমেন্ট পাচ্ছি, উইটনেস স্টেটমেন্ট, আমি পাচ্ছি সিজার লিস্ট, আমি পাচ্ছি স্কেচ ম্যাপ ইন্ডেক্স এন্ড এক্সপ্লেনেশন, আমি কি পাচ্ছি? আমি আর কি পাচ্ছি? যদি মার্ডার কেস হয় ইনকোয়েস্ট, আর যদি কি হয়
এই ইনকোয়েস্টের পাশে পোস্টমর্টেম রিপোর্ট। আমি যখন পোস্টমর্টেম, ইনকোয়েস্ট এবং এফআইআর পাবো, আমি এই তিনটা মিলিয়ে করবো এবং আমি একটা কম্পারেটিভ চার্ট তৈরি করবো। এফআইআর এর ক্ষত সম্বন্ধে কি বলা আছে, ইনকোয়েস্টে কি পেল, এবং এই আপনার পোস্টমর্টেমে কি পাওয়া গেল। এই তিনটা যদি কনসিস্টেন্ট হয়, দ্য প্রসিকিউশন হ্যাজ এ গুড কেস। আর এই তিনটার মধ্যে যদি কন্ট্রাডিকশন থাকে, উই হ্যাভ এ গুড কেস অ্যাগেইনস্ট। ঠিক আছে, এবার আসেন, এবার আমরা আরেকটা ডকুমেন্ট পেয়ে থাকি, এটাকে আমরা বলি মেডিকেল সার্টিফিকেট। ক্ষেত্র বিশেষে আমরা এটাকে জেনে থাকি ইনজুরি সার্টিফিকেট। এইটা আমরা কিভাবে করব? দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডু। ইনজুরি সার্টিফিকেটটা, ইনজুরি সার্টিফিকেট ও মেডিকেল সার্টিফিকেট আপনারা যে জিনিসটা দেখবেন, এফআইআর এ কি বলা আছে। আমি একটা মামলাতে আমার 6 জন ইনজুর্ড ভিকটিমকে ধ্বংস করে দিলাম, যারা করে। কিভাবে আমি বলছি, আমি যারাটা আমি তৈরি করলাম মেডিকেল ইনজুরি রিপোর্ট করে বা সার্টিফিকেট করে। ওখানে আছে যে এফআইআর এর বর্ণনা আছে, ক খকে কুচ, কুচ চিনেন? কুচ মাথা কিন্তু চোখা, কুচ দিয়ে হিট করলো তার হাঁটুতে, পুরুতে, সে ইনজুর্ড হলো। মেডিকেল সার্টিফিকেট বলছে ল্যাসারেটেড কোন, ল্যাসারেটেড মানে সাদা থেতলানো, ল্যাসারেটেড মানে থেতলানো। আপনি আঘাত করলেন কুচ দিয়ে, মেডিকেল রিপোর্ট আসলো ল্যাসারেটেড, কিন্তু কুচের ইনজুরিটা কি হয়? পাংচার উন্ড। ওই উন্ডটা কি? পাংচার, ছিদ্র, চোখা, ল্যাসারেটেড না। তাহলে আমি তখন প্রশ্ন করলাম এই সাক্ষীকে, এইটা কোন উন্ড হলো, ল্যাসারেটেড না পাংচার? উনি চুপ ছিলেন। এখন ক্রেডিট কার্ড অ্যাকিউজড, প্রসিকিউশনের কেস শেষ। সো ডকুমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট টু রিড। আপনি কিভাবে এটাকে রিড করবেন, এটা ইম্পর্টেন্ট, এবং ওইটা রিডিং এর উপরে আপনি আপনার টেস্টটাকে মেক আউট করতে হবে। আর যদি নিচে কোটে প্র্যাকটিস করেন, তাহলে আপনার এই যারার উপরে তো সে বাঁচবে নাহলে মরবে। আমরা এখানে যখন ডেথ রেফারেন্স বা ক্রিমিনাল আপিল হিয়ারিং করি, আমরা কিন্তু খুব প্রবলেমে পড়ি যে যারাতে কিছুই নাই। এমন এমন যারা পাই, প্রসিকিউশনের সাক্ষী যে লেখনাটা ফিল আপ করতে পারে নাই, যারাতে ফিল আপ হয়ে পাওয়া যায় না, পাওয়া যায়। এখানে যারা সিনিয়র আছেন সবাই আমার সাথে একমত হবে যে প্রসিকিউশন সাক্ষী করে যেটা আনতে পারে না, যারাতে মাশাআল্লাহ কভার হয়ে গেছে। তো এই যারা করার দরকার নেই, অপ্রয়োজনীয় যারা না, এটা হচ্ছে সুইসাইডাল, এটা আত্মহননমূলক যারা। তো যাই হোক, এখন একটা জিনিস মনে রাখবেন, মেডিকেল এভিডেন্স এবং ফরেনসিক এভিডেন্স একটা বেসিক প্রিন্সিপাল আছে। আমরা অনেক সময় এই আর্গুমেন্টটা ভুল করে করি। মেডিকেল এভিডেন্স, ফরেনসিক এভিডেন্স বা মেডিকেল পোস্টমর্টেম, ইনকোয়েস্ট ইত্যাদি এগুলো যদি থাকে, ইনকোয়েস্টে মেডিকেল না, ওটা প্রি মেডিকেল একটা রিপোর্ট। তো এই মেডিকেল এভিডেন্স বা ফরেনসিক এভিডেন্স গুলোতে যিনি রিপোর্টটা প্রস্তুত করলেন তাকে সাক্ষী হিসেবে না ডাকলেও তার রিপোর্টটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, তার রিপোর্টটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। সিআরপিসি 2টা ধারা আছে, এটা ভালো করে পড়ে নেবেন। এটা হচ্ছে স্পেশাল রুলস অফ এভিডেন্স, সেকশন 509, সেকশন 509A, সেকশন 509 এবং সেকশন 509A। ওইখানে বলা আছে যে স্পেশাল রুলস অফ এভিডেন্স, যদি কোনো ফরেনসিক বা মেডিকেল এভিডেন্স থাকে, তাহলে যিনি রিপোর্টটা প্রস্তুত করলেন তার উপস্থিতি ছাড়াই তা এক্সিবিটে নেওয়া যাবে এবং তা বিবেচনা করে শাস্তির ভিত্তি হিসেবে গণ্য করা যাবে, যদি তা কনসিস্টেন্ট এবং করবোরেটিং হয়। শর্ত হলো কনসিস্টেন্ট এবং করবোরেটিং। আপনি আঘাত করলেন কুচ দিয়ে, হলো পাংচারুন, আপনার রিপোর্ট আসছে ল্যাসারেটেড। আবার বলতেছেন ব্লান্ট ওয়েপেন, কুচ তো আর ব্লান্ট ওয়েপেন না, দেখি ব্লান্ট, শার্প এজ, পয়েন্টেড শার্প এজ ওয়েপন, এটা পয়েন্টেড শার্প।
কাজে ব্লান্ট হলো না তো, আপনার মেডিকেল রিপোর্ট আর এফআইআর এর বর্ণনার সাথে মিললো না তো, সো ভিকটিম ইনজুরি রিপোর্টটা ইউজলেস। এই ইউজলেসটা তো আপনাকে দেখাতে হবে, এটা পড়তে হবে তো, বুঝতে হবে তো। সো এই ডকুমেন্টগুলোকে খুব কেয়ারফুলি আপনারা মেহরবানি করে মামলা যে ক্ষেত্রে পরিচালনা করেন সেটা দেখবেন। সাম্প্রতিক সময় আমরা খবরের মাধ্যমে এবং আমাদের হাইকোর্টে প্রায় সময় রিপোর্টেড হয় কাস্টোডিয়াল ডেথ। কাস্টোডিয়াল ডেথের ইনভেস্টিগেশন অথরিটি, এটা পুলিশ হোক, র্যাব হোক, র্যাব পুলিশের একটা অংশ, বা অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থার অধীনে যদি কোনো কাস্টোডিয়াল ডেথ হয়, তাহলে কাস্টোডিয়াল ডেথের ইনকোয়ারির রাইট হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন 176 অফ দি সিআরপিসি। এখন একটা নতুন আইন হয়েছে যে হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013, হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013। এখন এইখানে 4, 5, 6 এবং 7 চারটা ধারা আছে, যার অধীনে আপনি সরাসরি দায়রা জজের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। এই ক্ষেত্রে যিনি ম্যাজিস্ট্রেট 176 এ যদি কাস্টোডিয়াল ডেথের ইনকোয়ারি করে তার কাছে মনে হয় that this death is a death caused by the police by way of torture and something else like that, তাহলে পরে ওই ম্যাজিস্ট্রেট তার রিপোর্টটা ফরওয়ার্ড করে দিবেন টু দি লার্নেড সেশনস জাজ, and the learned session judge will treat this report as FIR, as first information 154 এর নাম, এই 2013 সালে যে স্পেশাল অ্যাক্ট তার অধীনে, এবং সেটা কনসিডার করে উনি ডাইরেকশন দেবেন তদন্তে। অধিকতর তদন্তের পরে রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে তখন ওই কোর্টে ট্রায়াল হবে। আমাদের ইমরুল কায়েস সাহেব, বর্তমানে হিজ লর্ডশিপ, উনি যখন মহানগর দায়রা জজ ছিলেন, এই আইনের অধীনে প্রথম সাজাটা উনি দিয়ে আসেন, ইফ ইউ কুড রিমেম্বার। এই আইনের প্রথম সাজাটা ওনার দেওয়া, ঠিক আছে? এটা এখন হাইকোর্টে পেন্ডিং আছে। 3 জন এসআইকে কাস্টোডিয়াল ডেথে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে, ইফ ইউ কুড রিমেম্বার, ঠিক আছে? সো 176 এ যদি কোনো কাস্টোডিয়াল ডেথ হয়, ইউ ইমিডিয়েটলি ডিমান্ড অ্যান ইনকোয়ারি টু দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কার কাছে চাইবেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং সেখানে ইনকোয়ারি রিপোর্টটা যদি ফেভারেবল হয়, then you please request the executive magistrate conducting the inquiry to submit the report to the session judge. As a lawyer, এটা আপনার ডিউটি, যদি আপনি তাকে অ্যাডভাইস করেন। তখন কি হবে? তখন এটা হেফাজতে মৃত্যু আইনের অধীনে চলে যাবে, এবং that authority who is guilty of that custodial death would be tried, and if it is proved, then it would be sentenced and convicted and sentenced. So এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সাম্প্রতিক সময়ে আমরা আরেকটি ফরেনসিক এভিডেন্স, যেটাকে 2022 সালের সংশোধনীতে সাক্ষ্য আইনে, আপনার এই সেকশনগুলো একটু লিখে নেন। সেকশনটা হচ্ছে আপনার সেকশন 3, 45A, সেকশন 69, 73B, 69 না 73B, এবং সেকশন 89A। এই কয়টি ধারা ভালো করে পড়ে নেবেন। এইখানে বলা আছে কিভাবে ডিএনএ এভিডেন্সটাকে কনসিডার করতে হয় বিফোর দি কোর্ট অফ ল, পার্টিকুলারলি ক্রিমিনাল কোর্ট। এটার সাথে মিলিয়ে পড়বেন 2014 সালের ডিএনএ আইন। এটার বাংলা এবং ইংরেজি ভার্সন সরকারি দুটাই আছে। আর ডিএনএ, আমরা যদি ডিএনএ বিরুদ্ধে কাজ করি, অর্থাৎ আমরা যদি ডিফেন্স কাউন্সিল হিসেবে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা ডিএনএ এভিডেন্সটাকে যদি অ্যাটাক করতে চাই, তাহলে আমাদেরকে বিশেষভাবে পড়তে হবে ডিএনএ বিধিমালা 2018। সেখানে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে আমরা ডিএনএটাকে অ্যাসল্ট করতে পারব। যেমন ডিএনএ কালেকশনের কিছু প্রসিডিউরাল নীতি আছে, সেটা মেনটেন করা হয়েছে কিনা, যদি না হয় ব্রিং ইট থ্রু রিকোর্স অফ ইউর ক্রস এক্সামিনেশন। যদি
এটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যেমন কারো বোনস যদি নিতে হয়, কত পরিমাণ বোনস নেবে, কারো রক্ত যদি নিতে হয় কত পরিমাণ রক্ত নেবে, কারো সিমেন্ট যদি নিতে হয় কত পরিমাণ সিমেন্ট নেবে। এই যে ফিজিক্যাল ডিএনএ এভিডেন্স, এইটার একটা পরিমাণ আছে এক্সামিনেশনের জন্য। সেই সঠিক পরিমাণটা নেওয়া হয়েছে কিনা। মজার বিষয় হচ্ছে প্রায় ডিএনএ এভিডেন্স এটা উল্লেখই থাকে না। ইউ হিট ইট, ইউ ব্রিং ইট থ্রু ইউর এক্সামিনেশন, যে আপনি তো আপনার রিপোর্টে বা আপনার দাখিলকৃত রিপোর্টে বা আপনার এক্সিবিটেড রিপোর্টে কি পরিমাণ হাড়ের অংশ, রক্ত কিংবা আপনার বাক্কাল সোয়াব, এটা আমরা যেটা মুখের যে ইটা বলি ওরাল সোয়াব যেটা বা বাক্কাল সোয়াব, এই সোয়াবটা আপনি কি পরিমাণ নিয়েছেন এটা তো আপনি উল্লেখ করেননি। সো ইউ আর ক্রিয়েটিং, আমাদের কাজটা কি টু ক্রিয়েট ডাউট, তাই না, রিজনেবল ডাউট। আপনি যেটা উল্লেখ করেন নাই তার মানে একটা সঠিক পরিমাণে নেন নাই। এরপরে একটা ডিএনএ স্যাম্পল কারো কাছ থেকে গ্রহণ করা হলে কত ঘন্টা আপনি সাধারণ তাপমাত্রায় রাখবেন তারও একটা সময়সীমা আছে। তারপরে এটাকে আপনি কত ঘন্টার ভিতরে ল্যাবে পাঠাতে হবে তারও একটা সময়সীমা আছে। এইটা আপনি যে জারে বা যে মাগে আপনি নিচ্ছেন ওটার একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, সেটা আপনি মেনটেন করেছেন কিনা, উল্লেখ আছে কিনা। এই সব কিছু আপনি দেখে শুনে বুঝে তারপর আপনি তাকে জারা করবেন। তো ডিএনএ স্যাম্পল আমাদের, যেমন আমি একটা দিয়ে দেখেছি, আমি এবং আমার একজন জুনিয়র আমরা দুজন বসে একটা ডিএনএ রিপোর্ট করছিলাম। ডিএনএ রিপোর্টের কথা হচ্ছে যদি প্যারেন্টাল ডিটারমিনেশন করতে হয়, বিশেষ করে ডিসিস্টেড, সেখানে একটা জিনিস জানতে হয় যে বাবা এবং মায়ের কাছ থেকে যে স্যাম্পলটা নিয়েছে 50-50 ম্যাচ হতে হবে, আর টোটাল রেশিওটা হতে হবে মিনিমাম 50। তা আমরা হিসাব করে দেখলাম যে উনি যে রিপোর্টটা দিয়েছেন সেখানে 17% ম্যাচ করে, নট 50%। তাহলে এই রিপোর্টটা কি রিলায়েবল? এই রিপোর্টের উপর কোনো কনক্লুশন নেওয়া যাবে? It is. So you have to learn how to read the DNA report. আজকে মানে এটার জন্য আলাদা একটা ক্লাস লাগবে। ডিএনএ এটা তো নতুন বিষয়। হোপফুলি একটা ডিএনএ উপরে বই হয়তো চলে আসবে অল্প সময়ের মধ্যে, এই বছর। তো এই ডিএনএ গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেভাবে আপনাকে অ্যাটাক করতে হবে। সো দিস ইজ ওয়ান অফ দি এভিডেন্স। এখন আমাদের প্রায় অধিকাংশ ক্ষেত্রে, যেমন একটা মার্ডার কেস চলছে, সেখানে আদালতের নির্দেশে ডেড বডিকে আইডেন্টিফাই করার জন্য ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং সেই ডিএনএ এর মাধ্যমে ওই যে ডেড বডিটা পাওয়া গেল তার শুধু স্কেলেটন পাওয়া গেছে, তার যে সফট টিস্যু একটাও ছিল না। তাকে হত্যার প্রায় প্রায় 8-9 দিন পরে তার ডেড বডি পাওয়া গেছে, টোটালি ডিকম্পোজ বডি। তো তখন এখানে অর্ডার হয়েছিল যে তার বোনগুলো পাঠানো হোক, ডেন্টাল ইস্যুগুলো পাঠানো হোক, ওইখান থেকে তাকে আইডেন্টিফাই করা হোক, তার বাবা মাকে ডাকা হোক। সেখানে একটা ডিএনএ রিপোর্ট হয়েছিল এবং দেখা গেছে ডিএনএ রিপোর্ট ম্যাচ, and the victim was identified to be the daughter of the informant, and who was PW1 and mother PW6. So আমাদেরকে এই এভিডেন্স গুলোকে খুব ভালো করে দেখতে হবে। এবার আসেন আমাদের বিচার ব্যবস্থায় এবং তদন্ত ব্যবস্থায়, বিশেষ করে তদন্তের কথা আগে বলি। যে নিউ ইয়র্ক পুলিশের একটা গল্প আছে, ওরা একটা ভালুক ধরে আনলো। এই ভালুকটা যে সাসপেক্টের বর্ণনার সাথে মিলে গেছে। এখন এই ভালুকটা যে ভালুক, মানুষ না, নিউ ইয়র্ক পুলিশটা দেখার টাইম নাই। ও ভালুকটাকে হাত বেঁধে পিটাচ্ছে আর বলতেছে তুই স্বীকার কর, তুই হত্যা করছিস, তুই স্বীকার কর, তুই হত্যা কর। এটা নিউ ইয়র্কের একটা খুব পপুলার কেস এবং খুব পপুলার একটা রিউমার। যে ভাল্লুককে ধরে আনছে, একইষ্ট যে বর্ণনা ভাল্লুকের চেহারার সাথে মিলে গেছে। এখন এটা ভাল্লুক না মানুষ, এই ডিএনএ টেস্ট করার টাইম নেই, মিলে গেছে। এটাই 21, ধর মার, আর তুই স্বীকার করতে মারছে। আওয়ার পুলিশ ইজ নো এক্সেপশন অফ দ্যাট। আমাদের পুলিশের হাতে কোনো মার্ডার কেস আসলে সে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বে, একটা কনফেশন দিতে হয়, তাই তো তদন্ত শেষ। 9 নম্বর করে একটা মামলা চলছে, 43 ঘন্টার মধ্যে
কনফেশন রেকর্ড করে চার্জশিট দিয়ে দিয়েছে। এটা কিন্তু টিভিতে আসতেছে। 43 আওয়ার্স এর মধ্যে তার কনফেশন নেওয়া শেষ, ইনস্ট্যান্টলি সে চার্জশিট জমা দিয়ে দিয়েছে। ওটার জন্য তাকে শোকজ করা হয়েছে। এবং এটা এত আলোচিত মামলা যে ওই পুলিশ কর্মকর্তা যিনি কন্ট্রোলিং পুলিশ সুপার, উনি আবার বিজ্ঞ মহামান্য হাইকোর্ট জাজকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আপনি এটা কি অর্ডার দিয়েছেন। উনি আবার এটা উষ্মা প্রকাশ করেছেন যে হাউ ডিয়ার আস্কিং মি, হ্যাঁ হচ্ছে এটা। এখন আপনাকে আমাদের দেশের পুলিশের জন্য এটা একটা কোয়াবার যে আমি একটা কনফিউশন যদি কোনো মতে নিতে পারি, আমার এটা কনফিউশন, এর একটা কারণ আছে। কনফিউশনের ব্যাড এক্সাম্পল এস্টাবলিশ হয় ক্ষুদিরাম মামলা। ক্ষুদিরামকে যখন কনভিক্ট করার ইচ্ছা প্রকাশ করলো ব্রিটিশ সরকার, আপনি অনলাইনে ক্ষুদিরাম কেস টাইপ করবেন, পুরো জাজমেন্টটা চলে আসবে কলকাতা হাইকোর্টে। 3 British judges have given the verdict of conviction and death sentence. ক্ষুদিরামকে যেই কনফেশনের উপরে বেসিস করে, সোল কনফেশনের উপরে বেসিস করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আমাদের এই সাবকন্টিনেন্টে সোল কনফেশনের বেসিক কেসটা হচ্ছে ক্ষুদিরাম। আপনারা মেহরবানি করে এই আইনটা পড়ে নেবেন, এই লটা পড়ে নেবেন, অনলাইনে আছে। এই ক্ষুদিরামকে যখন ধরা হলো, একটা মজার কথা শুনেন, ওকে জিজ্ঞাসাবাদ করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জিজ্ঞাসাবাদ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করছে, ক্ষুদিরামকে জিজ্ঞাসাবাদ করছে, সেই কথা বলছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট তার অফিসে বসে ওই স্টেটমেন্ট লেখেন। লেখার পরের দিন ক্ষুদিরামের সিগনেচার নেওয়া হলো। ক্ষুদিরামের সিগনেচার নেওয়ার একদিন পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা সাইন করলেন। এটা কি কনফেশন? ইজ ইট এ কনফেশন? British judges were prepared to accept it as a confession, corroborative. কারণ তারা এটাকে মিলাচ্ছে হলো there were 2 eyewitnesses who have positively identified Khudiram to be present with the bomb to the place of occurrence. ওই দুইজন সাক্ষীকে বেসিস মেনে কনফেশনটাকে করোবোরেশন করে তারপরে সে এই কনফেশনের উপরে ভিত্তি করে তাকে মৃত্যুদণ্ড দিল, যেটা কার্যকর হয়েছে। আমরা কি ব্রিটিশ রেজিমে থাকি? আমরা কি ইন্ডিয়ান নেটিভ, নাকি এটা একটা রিপাবলিক, ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক? এই ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিকেও ক্ষুদিরাম কেসের প্রিন্সিপাল আমাদের ফলো করতে হবে। The accused can be convicted based on sole confession, provided that if it is true and voluntary. এই প্রিন্সিপাল কি আমাদের প্রিন্সিপাল হওয়া উচিত, নাকি ব্রিটিশ রাজের প্রিন্সিপাল যেটা আমরা কোঅপ্ট করেছি? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। কনফেশন কনসিডারেশনের ক্ষেত্রে 4টা টেস্ট মাথায় রাখবেন। There are 4 tests. Number 1, whether the confession is consistent with the prosecution case. I repeat, whether the confession is consistent with the prosecution case. Number 2, whether the confession is inculpatory in nature. Number 3, whether the confession true and voluntary. Number 4, whether the confession was recorded pursuant to provisions of law. এই 4টা জিনিস যদি আপনার পজিটিভ আনসার আসে, only then you can rely on that confession. But that is not all. Confession আপনার ইউজ করার জন্য একটা এসেনশিয়াল প্রিকন্ডিশন আছে। Section 11B of the Evidence Act. Section 11B of the Evidence Act, সেটা কি? সেখানে বলা হচ্ছে a confession is not worthy of any credit unless it is corroborated by a corroborating evidence. You cannot consider the confession in isolation of a corroborative evidence. আপনি এককভাবে
কনফেশনকে বিবেচনা করতে পারবেন না। ইট হ্যাজ টু বি সাপোর্টেড বাই এ corroborative evidence. Section 114B of the Evidence Act. আমার সেকশন বলে দিচ্ছে, আমার ল বলে দিচ্ছে কনফেশন solely কনসিডার করার সুযোগ নাই। তাহলে এই প্রিন্সিপাল আমরা এখন কেন বসে আছি? That is a question given to you. Raise করেন প্লিজ, প্লিজ জানেন, প্লিজ জানেন, একটু নোট রাখুন, আমি Q&A সেশনে যাব। দেন এবার আসেন, কনফেশন আমরা করলাম। আমাদের আরেকটা খুব মজার ব্যাপার আছে। আমি বললাম না আমার অভিজ্ঞতা শেয়ার করতে আসছে, আজকে আমি লেকচার দিতে আসিনি। আমার আরেকটা দুঃখ আছে, আমি বলে যাই। ইউজ অফ কনফেশন অফ এ co-accused against another, ঠিক আছে? ইউজ অফ, কি বললাম? আপনি কি জানেন এই আইনটা, এই co-accused কনফেশন ব্যবহার করার সেকশন কত? এনিওয়ান? ওটা সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে সেকশন 133 অফ দি এভিডেন্স অ্যাক্ট। সেকশন লার্নেড, থ্যাংক ইউ ফর ইউর আনসার, থ্যাংক ইউ। এবার আসেন আমরা সেকশন 133 তে কি আছে একটু দেখি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সেকশন 133 অ্যাকমপ্লিস, এটা হেডলাইন। অ্যাকমপ্লিসের ব্যাপারে কি বলছে? An accomplice shall be competent witness against an accused person. কি বলা হচ্ছে? অ্যাকমপ্লিস মানে দুষ্কর্মের সহকারী, মানে সহকারী দুষ্কর্মকারী। একটু সম্বন্ধে বলা হচ্ছে সহকারী দুষ্কর্মকারী। তার কনফেশনটা আমরা ইউজ করতেছি আরেকজন সহকারী দুষ্কর্মকারীর বিরুদ্ধে, তাই না? এখানে একটা শব্দ ব্যবহার করছে, কাইন্ডলি একটু খেয়াল করেন। বলতেছে অ্যাকমপ্লিশ শ্যাল বি এ কম্পিটেন্ট উইটনেস। কম্পিটেন্ট উইটনেস, উইটনেস মানে সাক্ষী। আপনি যদি কো-অ্যাকিউজডের কনফেশনটাকে কো-অ্যাকিউজডের বিরুদ্ধে ব্যবহার করতে চান, তাহলে আপনি কিভাবে ব্যবহার করবেন? বাই মেকিং হিম এ কম্পিটেন্ট উইটনেস। তাহলে আপনি কনফেশন প্রদানকারী আসামিকে কিভাবে কম্পিটেন্ট উইটনেসে পরিণত করবেন? এই 133 থেকে লাভ দিয়ে আপনাকে যেতে হবে সেকশন 337 or 338 অফ দি সিআরপিসি। সেখানে বলা আছে হাউ টু মেক এ co-accused who get confession as an approver. অ্যাপ্রুভারের বাংলা কি? রাজসাক্ষী। অ্যাপ্রুভারের বাংলা রাজসাক্ষী। রাজসাক্ষী কিভাবে করা হয়? এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নাই, দেখিলাম। co-accused কয়ের কনফেশন পর্যালোচনা করিলাম, ইহাতে সত্য ও প্রকৃত ঘটনার বর্ণনা আছে, তাহার দ্বারা কোনো সাক্ষী নাই, এইরূপ এই মামলাতে মামলা প্রমাণ করা সহজ হইবে। দায়রা জজ আদেশ দিচ্ছেন, আমি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই অ্যাকিউজডের বক্তব্য অ্যাজ অ্যাপ্রুভার রেকর্ড করার জন্য নির্দেশ দিলাম। কি শর্তে? যে সে যদি প্রকৃত এবং পূর্ণ সত্য প্রকাশ করে, ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার অফ দি ফ্যাক্ট, হি উইল বি গিভেন পার্ডন, তাকে রাজসাক্ষী হিসেবে ক্ষমা করা হবে। তখন এটা চলে গেল সিজিএম এর কাছে বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সিজিএম তার বক্তব্য রেকর্ড করবেন, নট অ্যাজ অ্যান অ্যাকিউজড বাট অ্যাজ অ্যান অ্যাপ্রুভার। যখন সে এই বক্তব্যটা রেকর্ড করা হলো, তাকে আবার ব্যাক করা হলো ট্রায়াল কোর্টে। ব্যাক করা হলো, তখন সে কি হিসেবে ফেরত আসলো? সাক্ষী হিসেবে, নট অ্যাজ অ্যান অ্যাকিউজড। এই যে সাক্ষী, এই সাক্ষীর কথা 133 তে বলা হচ্ছে। এই যে co-accused, সেই হবে competent witness against another accused, তখন তারই confessional statement has been turned into a witness statement. তখন এই confession that has become witness statement will be used against another co-accused. তখন কি হবে? তখন আরেকজন যে co-accused, যার বিরুদ্ধে এটাকে ব্যবহার করা হচ্ছে, তার রাইট টু ক্রস এক্সামিনেশন থাকবে।
আমাকে একটি মামলা দেখান এইভাবে একটা কো-অ্যাকিউজড কনফেশনকে অ্যাপ্রুভারে টার্ন করে তাকে ব্যবহার করা হয়েছে। তো যতগুলো কো-অ্যাকিউজড কনফেশন আমরা ব্যবহার করতেছি ইলিগাল। আই এম সরি, আমি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের কারো বিরুদ্ধে অবস্থান নেই নাই, আইনের কথা বলতেছি, আমি আইনের কথা বলতেছি। আপনারা আবার ব্যাখ্যা দেন না যে উনি কিন্তু এই ব্যাখ্যা দিয়ে গেছে, এটা আইনের কথা, এটা আইনের কথা, আমার কথা না। কারণ এখানে বলা হচ্ছে the conviction is not illegal merely because of proceeds upon uncorroborated testimony of an accomplice. যদি আপনি এইরূপ একজন অ্যাকিউজকে যিনি কনফেশন করেছেন তাকে যদি রাজসাক্ষী হিসেবে নিয়ে আসেন, তাহলে এই রাজসাক্ষীর কনফেশন দ্যাট হ্যাজ বিকাম দি উইটনেস স্টেটমেন্ট শ্যাল নট বি নেসেসারি টু করোবোরেট। এখানে আর করোবোরেশনের দরকার নাই, কিন্তু সোল অ্যাকিউজড কনফেশন ব্যবহার করা যাতে করোবোরেশন দরকার আছে 114B। এটা হতে পারে হেয়ারসে, এটা হতে পারে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এটা হতে পারে ফরেনসিক এভিডেন্স, এটা হতে পারে আই উইটনেস কনফেশনের ক্ষেত্রে, সোল কনফেশনের ক্ষেত্রে। সো আমরা যে কনফেশন নিয়ে ডিল করি, কো-অ্যাকিউজড কনফেশন এগেইনস্ট অ্যানাদার কো-অ্যাকিউজড, একটা অর্ডার দেখান যেখানে তাকে অ্যাপ্রুভাল করে অ্যাডভোকেট হিসেবে প্রডিউস করা হয়েছে। এবার আসেন লার্নের যে বললেন সেকশন 30, যখন ওই কো-অ্যাকিউজডের অ্যাপ্রুভাল হিসেবে তার কনফেশনটাকে এভিডেন্স হিসেবে আমরা ব্যবহার করব, তখন দেখতে হবে যে এই প্রপোজ উইটনেস যিনি কো-অ্যাকিউজড ছিলেন তিনি কি ওই ঘটনার শরীক কিনা, এই মামলার সহ আসামি ছিলেন কিনা, এবং একই বিষয়বস্তুতে তার বিচার চলমান, যেটা সেকশন 30 রিকোয়ারমেন্ট। আপনি আরেকটি মামলাতে কো-অ্যাকিউজড, সেই মামলায় যে মামলায় ইনি আসামি হন নাই, বাট ওই মামলায় তার বর্ণনা দিয়েছেন, আপনি ওই বর্ণনাটাকে এই মামলায় এনে দিলেন, হবে না। সেকশন 30 বার করে দিচ্ছে that both co-accused must be tried under the same trial, under the same indictment, under the same charge. So আমি যে কনফেশনটা ইউজ করব আন্ডার সেকশন 133 অফ দি এভিডেন্স অ্যাক্ট, এটার প্রিকন্ডিশন হচ্ছে সেকশন 30 অফ দি এভিডেন্স অ্যাক্ট। আর এটাকে আমি ইউজ করার ক্ষেত্রে আমার অ্যানাদার প্রিকন্ডিশন হচ্ছে আইদার 337 অর 338 এ তাকে অ্যাপ্রুভার হিসেবে আমাকে কো-অ্যাকিউজড এগেইনস্টে দাঁড় করাতে হবে। আমরা করি? Have we raised these issues before the honorable courts? আমরা যদি রেজ না করি, ওনাদের দরকার আছে এটা ভলান্টার করা। রেজ ইউর ভয়েস, শো দ্য ল। আমরা তো লিগ্যাল স্কিম ফলো করব নাকি, না এর বাইরে যাব? লিগ্যাল স্কিম ফলো করতে হবে। স্কিম সেস কো-অ্যাকিউজড কনফেশন তখনই ব্যবহার করা যাবে যখন তাকে কম্পিটেন্ট অ্যাকম্প্লিস বা উইটনেস হিসেবে আপনি দাঁড় করাবেন। তো সেটা কিভাবে করবেন? Section 133, Section 30 of the Evidence Act, read with Section 337, 338 of the CRPC. তাহলে আমরা অ্যাপ্রুভার হিসেবে তাকে পেলে তার কনফেশনটা রেকর্ড করা হবে। আরেকটি বিষয়, কনফেশনটা কি ধরনের এভিডেন্স? এনিওয়ান? এটা কি এভিডেন্স না, আপনি উত্তর দিয়েছেন, আমি বলছি এটা কি ধরনের এভিডেন্স? এই কনফেশনটা কে করে? অ্যাকিউজড। এই কনফেশনটা অ্যাকিউজড কি অন ওথ করে? অন ওথ করা যাবে? যাবে কেন? অ্যাকিউজড কনফেশনটা ম্যাজিস্ট্রেট যখন রেকর্ড করে, ওথ অ্যাডমিনিস্টার করে, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য মিথ্যা বলিব, কেন? কেন? আইনি বার আছে। Proviso of Section 5 of the Oaths Act 1873. Proviso কি বললাম? Oath Act, এবং সেটার সাথে আরেকটা সেকশন আছে, আমি বলে দিচ্ছি।
সেকশন 164 এর সাথে সেকশন 364টা মিলাই করবেন। ওখানে একটা স্কিম দেওয়া আছে, এই স্কিমের অধীনে আপনার এটা করা যাবে। তো এই তিনটা সেকশন মিলে আপনি দেখবেন যে কনফিউশনকে ইউজ করার কোনো স্কোপ নাই। সো কনফিউশন ডিলিং এর ক্ষেত্রে আপনার তিনটা সিনারিও আমরা ফেস করি। এক, confession of a co-accused against another co-accused, confession of an accused against himself only, right? আর হচ্ছে confession of several accused as culpatory but incriminating the others. আপনি দেখবেন একাধিক co-accused পাওয়া যাচ্ছে, সবার বিষয় বর্ণনা দিচ্ছে, আর তাকে সে খুব সেফলি আলাদা করে ফেলতেছে। he was no part of it, he was an involuntary participant who was compelled to be present there, বাস, not more than that. এই যে পরিস্থিতিটা, এটাকে বলা হয় exculpatory confession. Exculpatory confession is no confession in the eye of law. Exculpatory confession কোনো কনফেশনই না আইনের দৃষ্টিতে। সো এই ধরনের যদি লেখনা আপনারা পান, তাহলে কনফিউশনের লেখনাটা আপনারা করবেন। আর কনফিউশনের বিধানগুলো আমি যে হ্যান্ড আউটটা তৈরি করেছি তার পেজ নাম্বার 9 এবং 10 ভালো করে দেখবেন। পেজ নাম্বার 9 এবং 10, ওইখানে আমি সমস্ত ল তুলে দিয়েছি। ওইখানে আপনি দেখবেন যে কি কি ধারা করতে হবে। আর কনফিউশনে একটা খুব পপুলার অ্যাপিলেট ডিভিশন জাজমেন্ট আছে, এই জাজমেন্ট আপনারা পড়বেন। কেন করবেন আমি বলতেছি, এই জাজমেন্ট এখন subdued by the provisions of CRR Regulation 79, Rule 79 of the Criminal Rules and Order 2009. এইটা ডাইরেক্ট বলে দিচ্ছে, খুব সম্ভবত সাবসেকশন 8 সাব-রুল 8/9 দেখবেন, the confession should be recorded in the words or in the language of the maker of it. কনফেশনটাকে রেকর্ড করতে হবে তার ভাষায়। এখন তার ভাষায় যে রেকর্ড হচ্ছে না, দেখাবেন কিভাবে? এনিওয়ান? এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু। কেন আমি কনফিউশনের ক্ষেত্রে আমার প্রশ্নটা কি ছিল? তার ভাষায় যেটা লেখা হচ্ছে না। আমি একটা উদাহরণ দিই, আমার একটা মামলা, এটা একটা ডেট রেফারেন্সে আপনার প্রথমে কিছু গ্যাপ থাকে, প্রথম পাতা থেকে আমি আমাকে এত তারিখে এতটার সময় আমুক স্থান থেকে গ্রেপ্তার করেছে, অতবার এতটার সময় থানায় নেওয়া হয়েছে, অতবার এতটার সময় আপনার কাছে আনা হয়েছে, অতবার এতটার সময় আমি আপনার সামনে আছি, এভাবে বলা হয় না? এটা রেকর্ড করবে কে? তাকে জিজ্ঞেস করে, যে অ্যাকিউজ তাকে জিজ্ঞেস করে। ওইখানে আমি বললাম বিফোর দ্য গুড লর্ডশিপস, মানে এটা দেখেন তার ল্যাঙ্গুয়েজে লেখা হয়নি, আপনি ইন আইসোলেশন ডকুমেন্টটা কনসিডার করতে পারবেন না। ওখানে কি লেখা আছে? আমি আমাকে বিগত 18:30 মিনিটে এমন জায়গা হইতে গ্রেপ্তার করিয়া 19:20 মিনিটে থানায় নিয়ে যাওয়া হয়। তা আমি বললাম, মানে তার একাডেমিক কোয়ালিফিকেশন দেখেন। তারা জিজ্ঞেস করতে তুমি কতটুকু পড়াশোনা করছো, সে স্টেটমেন্টে বলতেছে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আমি যদি ধরেও নিই সে পাস করছে, তাহলে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কি? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন না, প্রাইমারি স্কুল সার্টিফিকেট। প্রাইমারি স্কুল সার্টিফিকেটের একটা লোক, ও কি সামরিক কায়দায় বা পুলিশের কায়দায় কথা বলবে? একটা 5 পাস ছেলে, আমি আইনজীবী, আমি কি 18:20 19:30 এভাবে সময় বলি? হ্যাঁ, নাকি 6:20 7:30 এভাবে বলি? ওনার বক্তব্য লেখা হচ্ছে, আমি তো মানে ওটাতে তার ল্যাঙ্গুয়েজে লেখা হয় না, আপনি প্রথমটাই করেন না ম্যাডাম,
আমি পড়ে শোনাই। ওইখানে বলতেছে আমাকে 18টা 20-এ গ্রেফতার করা হয়েছে, 19টা 30-এ আমাকে থানায় নেওয়া হয়েছে। আমি ক্লাস 5 পাস, করি কৃষিকাজ, আমার নিয়ে এসে 18টা 30, 19টা 20 দেওয়া আছে। এটা কি আমার স্টেটমেন্ট নাকি পুলিশের স্টেটমেন্ট? বলেন আমাকে। ইট ইজ মাই স্টেটমেন্ট। আপনি আমাকে মূল স্টেটমেন্টে ঢোকাবেন পরে। ওই স্টেটমেন্ট কিভাবে লেখা হয় আপনিও জানেন, মানে আমিও জানি, কিন্তু এটা যে আমার ল্যাঙ্গুয়েজে লেখা হয় না, ইট ইজ গ্রস ভায়োলেশন অফ রুল 79 অফ দি সিআরআরও। এটা আমি দেখাবো কিভাবে। পুরাটা পড়বেন, পুরা কনফেশনটা পড়বেন। And a confession cannot be considered in isolation of other part of the confession as a statement. আপনার মূল যে বক্তব্যটা লেখা হচ্ছে ওটাই কনফেশন না। প্রথম থেকে আপনি যা বলে আসছেন সবটাই আপনার কনফেশন। প্রথমটা যদি আপনার ল্যাঙ্গুয়েজে লেখা না হয়, কোনো কারণ নেই বিশ্বাস করার, পরেরটা আপনার ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা কি তাহলে এখন কনফেশন এভাবে দেখব? হ্যাঁ, এটা তো এখন এই কনফেশনাল ব্যাপারগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে যে এই কনফেশনটা ভলান্টারি না ইনভলান্টারি। আবার দেখেন ইনভলান্টারি কিনা আরেকটা কথা আছে। আমার আরেকটি ডেথ রেফারেন্স মামলায় আমার বিরুদ্ধে তদন্ত চলতেছে থানায়, কমপ্লিট করতে পারলো না, গেল ডিবির কাছে। 2.5 বছর চালালো, কমপ্লিট হলো না, গেল সিআইডির কাছে। 2 বছর পরে সিআইডি আমার রিমান্ড চাইল। ইন টোটাল আমি 7 বছর হাজত খাটলাম। 7 বছর পরে যখন সিআইডির কাছে তদন্ত গেল, সিআইডির এএসপি আমাকে রিমান্ডে নিলেন। আমি 3 দিন পরে এসে সুন্দর মতো কনফেশন করলাম। আমি ফ্যাক্টে দেয়ার গুড লসমের সামনে রাখলাম যে মানে হাউ কাম দিস কুড বি কনসিডার্ড টু বি এ ভলান্টারি কনফেশন। একটা মানুষ 7 বছর জেলখানা, 7 বছর পরে সে মুক্তি পাইল জেলখানার কাস্টডি থেকে পুলিশের কাস্টডি। আমি তো এমনি যে কোনো শর্তে জামিনে প্রস্তুত। এরপরে পুলিশ 3 দিন তো আমাদের জামায়াত করছে। জামায়াতের উপরে আমি কি করব? কনফেশন দেব কেন? মা পৌঁছাই, দোয়া চাই, জামিন চাই, যা কর সবই করব নাকি? হাউ কাম দিস কনফেশন কুড বি ট্রিটেড টু বি এ ভলান্টারি ওয়ান? কনসিডার দি অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্সেস অফ দি কেস। ওইখানে আপনাকে পয়েন্ট ধরাই দেবে। ওটা ভলান্টারি শুধু মুখে বলে হবে না তো। আপনার সার্কামস্ট্যান্স বলতেছে দিস ইজ নট ভলান্টারি, দিস ইজ ইনভলান্টারি, and there is no reason why this should be true. If it is involuntary, it is naturally untrue. It is naturally untrue. If it is not voluntary, it is naturally untrue. How can you rely on it? How can you rely on it to give conviction of life sentence or death sentence? So এগুলো একটু দেখতে হবে ভালো করে। Attending circumstance কি সাজেস্ট করছে, whether this is voluntary or involuntary. আমাদের অধিকাংশ বিচার এখন সাজা হয়ে যাচ্ছে কনফেশনের উপরে। আমাদের এখন মেইন হাতিয়ার, ইভেন টু দি জাজেস, ইভেন টু দি প্রসিকিউটার্স, ইভেন টু দি পুলিশ, লয়ার্স, বেঞ্চ অ্যান্ড পুলিশ, আমরা একাকার হয়ে গেছি এই ব্যাপারে। কনফেশন থাকলে আমরা ওটার উপরে বেসিস করে সব শেষ করি, বাট আমরা অ্যাটেন্ডিং সার্কামস্ট্যান্স গুলো দেখি না। You have to consider the attending circumstances of the case, and then you have to decide. এরপর আসে রিট্রাকশন পিটিশন। যতগুলো রিট্রাকশন পিটিশন করেছি আমি, এমন পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে, আমাকে ইচ্ছা মতো নির্যাতন করেছে, আমাকে নির্যাতন করে শিখিয়ে দিয়েছে, আমি তার শিখানোর মতো বলেছি ইহা আমার বক্তব্য না, ইহা অসত্য, আমি পুলিশের নির্যাতনে বাধ্য স্বীকার করেছি। এর বাইরে কোনো স্টেটমেন্ট আছে? হ্যাঁ, এটা কি রিট্রাকশন না লয়ার্স অ্যাপিল? রিট্রাকশন কি? আমি একটা রিট্রাকশন লিখেছিলাম, তার কাছ থেকে শুনে তারা যে তারিখে গ্রেফতার করা বলে দাবি করেছে তার 3 দিন আগে আমাকে গ্রেফতার করা হয়, এবং কোন একটা তদন্ত সংস্থার সদর দপ্তরে আমাকে রাখা হয় 3 দিন। সারাদিন আমার সাথে কেউ থাকে না, বিরাট বড় রুমে আমি একা। প্রথম দিন রাত্র 1টার সময় আমার ওই রুমে ঢুকে 3টা পর্যন্ত বেদম মারধর করলো, কোনো প্রশ্ন নাই, শুধু মার। 3টা পর্যন্ত মারধর করে আমাকে খেতে দিল প্রায় 2 প্লেট পরিমাণ বিরিয়ানি খেলাম। তারপর আমাকে ওষুধ দেওয়া হলো,
হাই পাওয়ারের ঘুমের ওষুধ এবং ভলটারিন ব্যথার ওষুধ দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ঘুমাই গেলাম। পরের দিন সকাল কয়টায় উঠছে আমি বলতে পারবো না। ওঠার পরে দেখি আমি ফিট অ্যান্ড ফাইন, আমার শরীরে কোনো ব্যথা নেই। বিরিয়ানি দিছে, ব্যথার ওষুধ দিছে, ঘুমের ওষুধ দিছে। এইভাবে পরপর 3 দিন। 3 দিনের মাথায় বলছি স্যার আর মেরেন না, যা করবেন তুমি। And I give the confession. আমি এই স্টেটমেন্ট পার্ট বাই পার্ট তার ওয়ার্ডে আমি লিখে তাকে দেখিয়ে তার দ্বারা সাইন করে জেলখানা থেকে সাইন করে নিয়ে আমি জমা দিয়েছি। লার্নেড কোর্ট আমাকে বললেন নিচে আমাকে টাকা নেন, টাকা বলেন আপনি এটা প্রত্যাহার করেন, 1 লাইনের একটা দরখাস্ত লেখেন আমি জামিন চাই, আমি এখন জামিন দিচ্ছি, কিন্তু এটা আপনি সরান। আমি 2 বছর খাটছি, আরো 5 বছর খাটবো, অসুবিধা নেই, আপনি আমার কনভিকশন দেন, আপনি আমার কনভিকশন দেন। আপনি যদি একটা পাওয়ারফুল রিট্রাকশন পিটিশন লেখেন, জজ সাহেবটা কেঁপে ওঠে। এই যে বর্ণনাটা, আমাকে 3 রাত্র পর পর পেটানোর পরে বিরিয়ানি খাওয়ালো, তারপরে আমাকে ঘুমের ওষুধ ব্যথার ওষুধ দিয়ে ঘুম পাড়ালো, আবার পরের দিন একই কায়দায় পেটালো। পরপর 3 দিনের ব্যথায় আমি বলে ফেললাম যে আমি কনফিউশন করবো। কয়টা থেকে মারা শুরু করলো, কয়টাই মারলো, ওষুধের নাম সহ বলে দিচ্ছেন, এবং কোন বিরিয়ানি হাউসের বিরিয়ানি খাওয়ানো হয়েছে সেটাও আমি বলছি। You have to write all the facts and figures, time, place, characters, as far as you can remember. ওর কাছ থেকে নিয়ে কনফিউশনটা লিখে আপনি লয়ার একটা অ্যাপ্লিকেশন দিয়ে ওটাতে অ্যানেক্সার করে জমা দিন, দেখেন এটার অ্যাকশন কি। ঠিক আছে, মা পোসাই দোয়া আছে, ভুল করছে আর করবো না, এটা কি কনফেশন রিট্রাকশন? নো, এক কথার একটা রিট্রাকশন, কিচ্ছু নাই। কি নির্যাতন করলো, কি দিয়ে নির্যাতন করলো, কতক্ষণ নির্যাতন করলো, কি প্রক্রিয়া নির্যাতন করলো, নির্যাতনের বর্ণনা কি দিয়েছেন আপনি? দিয়েছেন? হাউ কাম ইট ইজ এ রিট্রাকশন পিটিশন? এটা কিভাবে রিট্রাকশন পিটিশন হয়? It is nothing but mere suggestion that you are trying to escape your liability, criminal liability, by way of making a mere application of retraction petition. এটা দিয়ে তো কোনো লাভ হবে না। এখানে কোনো ঘটনার বর্ণনা নাই, এখানে কোনো তথ্য নাই, এখানে বিশ্বাস করার মতো কোনো আবেদন নাই, আছে? So you have to write the retraction petition by talking to the client, by taking information. ওইখানে আমি বলেছি বিগত এত ইংরেজি তারিখে এমন জায়গা থেকে এতটা সময় এমকের সামনে আমাকে গ্রেপ্তার করা হয়। এখন এটা তো এই মামলাতে আমি ডিডব্লিউ দেবো, এই মামলা আমি ডিডব্লিউ দেবো, ডিডব্লিউ দিয়ে আমি প্রমাণ করব যে আমাকে কখন গ্রেপ্তার করা হয়েছে। প্রসিকিউশনের কেসে আমার ফাইট হবে এখানে। আমাকে 3 দিন ইলিগাল কাস্টডিতে রেখে তারপর আমাকে ম্যাজিস্ট্রেটের সামনে রেখেছে, আমাকে প্রমাণ করতে হবে না? আর ওই 3 দিন আমাকে তার কাস্টডিতে ইলিগালি রাখছে কি আদর করার জন্য? তো সেই অ্যাপ্লিকেশনকে আমি দিয়েছি আমার ক্লায়েন্টের জন্য। ফলে যতগুলো রিট্রাকশন পিটিশন, দোজ আর অফ নো ইউজ টু আস, নো ইউজ টু আস। আমাদেরকে এটা দেখতে হবে। এবার আসেন যে আমরা যখন পুলিশ রিপোর্ট আসে তদন্ত শেষে, পুলিশ রিপোর্ট হয় 2 ধরনের। 173 অফ দ্য সিআরপিসিতে শুধু পুলিশ রিপোর্টের কথা বলা আছে, ক্যাটাগরি বলা নেই। ক্যাটাগরি বলা আছে পিআরবিতে 273, এটা হচ্ছে চার্জশিট রেগুলেশন অফ দি পিআরবি। 275 এ বলা আছে ফাইনাল রিপোর্ট। There are 5 types of final report. কয় প্রকার? কি কি? Final report true, final report false, final report mistake of law, final report mistake of fact, final report non-cognizable offense. আপনি যখন ফাইনাল রিপোর্ট ডিল করবেন আপনাকে আগে দেখতে হবে এই ফাইনাল রিপোর্টটা কার মাধ্যমে আসছে। সেকশন 1 রেগুলেশন 196 এ বলা আছে ফাইনাল রিপোর্ট হ্যাজ টু বি সাবমিটেড by the circle ASP or additional SP অথবা জোনাল ASP or additional SP। ফাইনাল রিপোর্ট কিন্তু থানা থেকে সাবমিট হয় না,
ফাইনাল রিপোর্টটা থানা থেকে যায় সার্কেলে বা জোনে, যদি মেট্রোপলিটন এরিয়া হয় জোনাল এডিসি বা এসি, আর জেলা পর্যায়ে হলে সার্কেল এসপি বা এডিশনাল এসপি, তার মাধ্যমে আসে। ওইখানে তাকে স্ক্রুটিনাইজ করতে হয়, তিনি কেন একমত হলেন সেটাও বলতে হবে, আর তিনি কেন একমত হলেন না এটা বলে উনি আবার ফেরত পাঠাবেন, তার ক্ষমতা আছে। যদি উনি একমত হয় রিজনিং দেবেন কেন উনি একমত হলেন, কি বিবেচনা একমত হলেন, আমাকে একটা ফাইনাল রিপোর্ট দেবেন যেখানে এই রিজনিংটা দেওয়া আছে। এটা আমার কথা না, লয়ের কথা। আপনাকে রিজনিং দিতে হবে। তাহলে এনি ফাইনাল রিপোর্ট সাবমিটেড টু দি ম্যাজিস্ট্রেট ফ্রম দি সার্কেল এসপি or additional SP office without recording the reason as to why he was of the same opinion with the IO, is it a valid report? Is it valid? আজ পর্যন্ত আমরা এটা রেজ করেছি কোর্টে। আমি অনেক ফাইনাল রিপোর্ট দেখেছি সরাসরি ওসি পাঠাই দিচ্ছে, ওইটা ম্যাজিস্ট্রেট কনসিডার করে মামলা শেষ। ওসি কি সরাসরি পাঠাতে পারে? পারেন। Every final report must have all the necessary documents that are available in case of cognizable offense in charge. আপনি সাক্ষী রেকর্ড করবেন না, আপনি দ্বিমত পোষণ করেন সেটা ভিন্ন কথা। আপনি 161 সাক্ষী রেকর্ড করবেন, আপনি ঘটনাস্থলে যাবেন, স্কেচ ম্যাপ ইন্ডেক্স ইত্যাদি করবেন, আপনি আলামত না পেলে বলবেন আলামত পাই নাই, তাহলে সেজের লিস্ট থাকবে না। অ্যাটলিস্ট দুটো ডকুমেন্ট থাকবে। কি কি? 161 স্টেটমেন্ট, স্কেচ ম্যাপ ইন্ডেক্স। যদি না থাকে আপনি তদন্ত করেছেন? করেননি। রেজ করেছি আমরা। এরপরে আমি যদি ইনজুর্ড হয়ে ইনজুরি সার্টিফিকেট জমা দিই সেটাও তো থাকবে। ওটা যদি ফাইনাল রিপোর্টের সাথে না থাকে, আপনি রেকর্ডে বলেছেন যে ওটা নাই। তো পুলিশ রিপোর্ট আসলেই ব্যথিত হওয়ার কোনো কারণ নাই। দেখেন নেসেসারি ডকুমেন্ট এনক্লোজার আছে কিনা, যদি না থাকে রেজ দি কোশ্চেন। চার্জশিট আসলে একনিষ্ঠ পক্ষে কাজ করলে ব্যথিত হওয়ার কোনো কারণ নাই, করেন, অনুপ্রাণিত হবেন। আমি তো বলি আমি প্রত্যেকটি ডেট রেফারেন্স জিতেছি আমার যোগ্যতায় না, দুইজনের যোগ্যতা অযোগ্যতা। আমার প্রতিটি ডেট রেফারেন্সের বিজয়ের মূল নায়ক দুজন বা নায়িকা দুজন। প্রথম হচ্ছেন তদন্ত কর্মকর্তা, তার অযোগ্যতা, আর দ্বিতীয় হচ্ছেন আমাদেরই ব্রাদারহুড লার্নেড পাবলিক প্রসিকিউটর। তিনি তার দায়িত্ব কোর্টে পালন করেন নাই, আয়ো সাহেব তার দায়িত্ব পালন করেন। হ্যাঁ না, নারাজিতে আপনি কথাগুলো আনছেন যে আমার মানিত সাক্ষীদের সাক্ষী গ্রহণ করা হয়নি। আপনি নারাজিতে বলেছেন আমার দায়ের করা এত তারিখে এত নং ইনজুরি রিপোর্ট বা মেডিকেল রিসিপ্ট সন্নিবেশিত হয় নাই। আমার ঘটনাস্থল পরিদর্শন করে কোনো স্কেচ ম্যাপের ইন্ডেক্স প্রস্তুত করা হয়নি, আপনি বলেছেন। ফাইনাল রিপোর্ট দিচ্ছে, কোনো ডকুমেন্ট সাবমিট করতেছে না, আমরা বলতেছি ফাইনাল রিপোর্ট হাই 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 হাই। কিন্তু ফাইনাল রিপোর্টের সাথে এসেনশিয়াল অন্তত 3টা ডকুমেন্ট থাকবে, ওই 3টা কেন নাই আপনি প্রশ্ন রেজ করেছেন আপনার নারাজিতে। তাহলে কেন অ্যাকসেপ্ট করবেন লার্নেড ম্যাজিস্ট্রেট? বল, আমি আমার দায়িত্ব পালন করব না আর আমি বলবো ম্যাজিস্ট্রেট তার দায়িত্ব পালন করে হবে। এগুলা লার্নেড, এই যে কথাটা বললেন লার্নেড ইজ এ ফ্রেশ কমপ্লেইন। দিস আর অল থিওরিটিক্যাল ইস্যু। আমি তো থিওরিটিক্যাল ইস্যুতে নাই, আমি তো প্র্যাকটিক্যাল ইস্যুতে কথা বলতেছি। ডোন্ট টেক ইট আউট, যেটা বলতেছি আমার কথা হচ্ছে you ought to understand the whole scheme of law. আপনি সিআরপিসির সমস্ত নিটিগ্রিটি পাবেন পিআরবিতে। If you don't read the PRB, you know nothing about investigation. If you know nothing about investigation, you know nothing about criminal procedure. সিআরপিসির প্রত্যেকটা বিধানের এক্সপানশন অর এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে পিআরবি। এই পিআরবি নিয়ে আজকে 28 বছর, আই রিপিট, এই 14 বছর বাদ দিয়ে এটাকে অ্যাড করলে 29 বছর, আজকে 29 বছর ধরে গবেষণা হচ্ছে, কিন্তু এটাতে হাত দিতে সাহস পাচ্ছে না। এই পিআরবিকে অ্যামেন্ড করার জন্য
আজকে 29 বছর ধরে গবেষণা চলছে পুলিশ হেডকোয়ার্টারে, সাহস পাচ্ছে না হাত দিতে, সাহস পাচ্ছে না। হ্যাঁ, ইট ইজ সো ওয়েল ড্রাফটেড। এর বাইরে তো ব্রেন খাটানোর জন্য আপনার আপেল খেতে হবে, পাশা খেলে হবে না। পাশা খাওয়া ব্রেন আর আপেলের ব্রেন এক, ওটা তো আপেল খাওয়া ব্রেনের লেখা। আর আমার তো পাশাক ব্রেন, আমার কথা বলতেছে, আমার তো পাশাক ব্রেন। সো প্রসিডিউরাল অ্যাসপেক্ট আপনাকে ক্লিয়ার হতে হবে। আমার এখন প্রসিডিউরাল অ্যাসপেক্ট 3-4টা এরিয়া দেখতে হয়। সিআরপিসি, ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার্স, যেটা আইনের দিক থেকে হায়ারার্কিতে উপরে, দেন পিআরপি। আর সমস্ত মামলার ক্ষেত্রে আমার একটা কমন ল, সেটা হচ্ছে এভিডেন্স। আমরা কি এটা সবাই মিলিয়ে পড়ি? যেমন ধরেন একটা কথা বলি, সেকশন 80 of the Evidence Act, presumption of confessional statement. সেকশন 80-তে প্রিজাম্পশন অফ কনফেশনাল স্টেটমেন্টের কথা বলা আছে, যে একটা কনফেশন যদি হয়, এটা জেনারেল প্রিজাম্পশনটা কি? এটা প্রিজাম্পশনটা হচ্ছে দি কনফেশন ইজ জেনুইন, ট্রু অ্যান্ড প্রপার রেকর্ড অফ এভিডেন্স। এটা হচ্ছে জেনারেল প্রিজাম্পশন। এই প্রিজাম্পশনের ব্যাখ্যাটা কি? দিস ইজ এ রিবাটেবল প্রিজাম্পশন। এটা অখণ্ডনীয় কোনো অনুমান না, এটা খণ্ডনযোগ্য অনুমান। ইফ ইউ রেজ, ওই যে রিট্রাকশন পিটিশন, আপনি যখন রিট্রাকশন পিটিশনের সমস্ত বর্ণনা দিয়ে অ্যাপ্লিকেশন দাখিল করলেন, তখন ইট বিকামস ডিউটি অফ দি প্রসিকিউটর আন্ডার সেকশন 111 অফ দি এভিডেন্স অ্যাক্ট টু শো দ্যাট শিফটিং অফ বার্ডেন অফ প্রুফ। কি বললাম? শিফটিং অফ বার্ডেন অফ প্রুফ। আমি যখন সাফিসিয়েন্ট ইনফরমেশন দিয়ে বলে দিলাম এই কারণে আমি কনফেশন করছি, দ্যাট ওয়াজ নট ভলান্টারি, তখন প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে, প্রসিকিউশনের যারা নেসেসারি ডিপার্টমেন্ট, পুলিশ, তদন্ত সংস্থা, ওদের দায়িত্ব হচ্ছে টু শো নো সাচ ইনসিডেন্ট টুক প্লেস বাই এভিডেন্সিং এভিডেন্স টু দ্যাট এফেক্ট। আছে, আমরা রেজ করি। সেকশন 11 বলছে যেখানে অ্যাক্টিভ কনফিডেন্সের ইস্যুটা চলে আসে, যার উপর অ্যাক্টিভ কনফিডেন্সটা বর্তায়, তাকে দেখাতে হবে ওই ঘটনা ঘটে নাই। তাহলে অ্যাকিউজড এবং পুলিশ, ডিফেন্ডেন্ট এবং প্রসিকিউশন, এই দুইয়ের মধ্যে অ্যাক্টিভ কনফিডেন্স কার উপরে থাকে? পুলিশের উপরে। আর মামলায় প্রসিকিউশনের উপরে। আমি অ্যাকিউজ যখন প্রপার অ্যাপ্লিকেশন দিয়ে, প্রপার ফ্যাক্টস এন্ড ফিগার দিয়ে বলবো আমার সাথে এই দুর্ঘটনা ঘটছে, তাহলে এটাকে ডিসপ্রুভ করার দায়িত্ব কার? কিভাবে? সেকশন 111 অফ দি এভিডেন্স অ্যাক্ট। তাহলে আমি রিট্রাকশন পিটিশন দিয়ে আমি কি কোর্টকে বিলিভ করাইতে পেরেছি দ্যাটস হোয়াট হ্যাপেন্ড টু মি আন্ডার হুইচ আই গেট অ্যান ইনভলান্টারি অ্যান্ড আনট্রু কনফেশন? বলেছি আমি। হ্যাঁ, আমি তো বার্ডেনটাকে শিফট করতে পারিনি, আমি তো ক্রেডিবল কোনো ইনফরমেশন দিইনি, আমি তো ক্রেডিবল কোনো এভিডেন্স দিচ্ছি না। Why should an investigation result in which two different departments is involved? One is the magistrate and the other one is the police. তারা ইনভলভ হয়ে যখন একটা রেকর্ড বের করে নিয়ে আসলো, প্রিজাম্পশন হচ্ছে তারা সঠিক। একটা ইকুইটেবল প্রিন্সিপাল আছে, আমরা ছাত্র জীবনে সবাই পড়েছি, all that ought to have been done, presumed to have been done. করেছি না? যা করা উচিত ছিল তাহাই হইয়াছে মর্মে গণ্য হইবে। আছে না একটা প্রিন্সিপাল? তাহলে সেকশন 80 ওই প্রিন্সিপালটার উপরে বেস করে, the general principle, general presumption as to the recorded confession. General principle হচ্ছে it is true, it is genuine, it is correct. আপনি তো এটা খণ্ডাতে হবে। আপনি খণ্ডাবেন কিভাবে? আপনাকে এইখানে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে না, বিং অ্যাকিউজড। আপনি মেয়ার ডাউট কাস্ট করেন বাই গিভিং ক্রেডিবল ইনফরমেশন, তখন সেকশন 111 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তার উপরে শিফট হয়ে যাবে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ, বার্ডেন অফ প্রুফ। আরেকটা কথা বলি, আমরা ওয়াইফ কিলিং কেস করি না? ওয়াইফ কিলিং কেস একটা জেনারেল প্রিন্সিপালে আমরা সব সময় আটকাই যে এই বার্ডেন অফ প্রুফ হাজবেন্ডের উপরে চলে যায়। কেন? সেকশন 106 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট ভালো করে পড়ুন। সেকশন 106, the term used in that section is special facts circumstance. এটা একটু কান্ডি লাগবে।
special facts, correct me if I'm wrong, special facts circumstance, leading case, আমাদের সবার পরিচিত দিনাজপুরের বিখ্যাত মামলা, কুখ্যাত ঘটনার উপরে বিখ্যাত মামলা, ইয়াসমিন হত্যা মামলা। সিনিয়র ঠিক বলছি? ইয়াসমিন হত্যা মামলা, সেখানে ফান্ডামেন্টাল পয়েন্ট ফর দি কোর্ট টু বি ডিটারমিন্ড বিফোর দি appellate division was as to whether the police is in duty to rebut the presumption and has shifted the duty upon the police to show that the victim Yasmin was released safe and sound from the custody of the police. Last seen doctrine, ওই চার দোকান থেকে যখন তাকে তুলে নেওয়া হলো, চায়ের দোকানদার এবং উপস্থিত স্থানীয় কয়েকজন নাগরিক তারা দেখলো সংশ্লিষ্ট থানার পুলিশ ইয়াসমিনকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে গেল। কেন? সে ঢাকা থেকে গেছে এবং সে সকালের অপেক্ষায় আছে, শীতের দিন, সকাল হলে সে বাড়িতে চলে যাবে। পুলিশ বললো আমার এখানে ওঠো, তোমার বাড়িতে নামাই দেব। লাস্ট দিনে ওই দোকানদার ৩-৪ জন সাক্ষী দেখলো পুলিশ ইয়াসমিনকে তুলে নিয়ে গেল। তাহলে ইয়াসমিন নার্সিং ডক্ট্রিন অনুযায়ী পুলিশের কাস্টডিতে, এটা তো এস্টাবলিশড। এখন পুলিশের উপরে শিফটিং চলে গেছে, বার্ডেন অফ প্রুফ আন্ডার আর্টিকেল 1 সেকশন 111 অফ দি এভিডেন্স অ্যাক্ট টু শো দ্যাট শি ওয়াজ রিলিজড ফ্রম দেয়ার কাস্টডি সেফ এন্ড সাউন্ড। So that fact is especially within the ambit of their jurisdiction. এটা তাকে বলতে হবে, আমি কি এটা করেছি? And the failed showing that তারা এটা পারেনি, তারা এটা পারে নাই। স্পেশাল ফ্যাক্ট সার্কামস্টেন্সে তারা এটা দেখাতেই পারেনি যে এইখানে তারা ইয়াসমিনকে সযত্নে সুরক্ষায় তার বাবা মায়ের কাছে ফেরত দিয়েছে। বরং কি তারা তুলে নেওয়ার পরে তার ডেড বডি পাওয়া গেছে, which was brutally injured, which was brutally raped. The police super, the civil surgeon, the officer in charge, the duty officer of that period, and the other constables were all convicted and sentenced to death. And few of them were sentenced to life sentence. সেখানে their lordships খুব সুন্দর একটা ওপিনিয়ন দিয়েছে যে যখন পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল এবং এটা এস্টাবলিশ হলো যে শেষবারের মতো তারা পুলিশ হেফাজতে ছিল, কোনো কারণ নাই এই মেয়েটা কোনো ব্রুটাল ইনসিডেন্টের শিকার হবে। কারণ পুলিশটা হেফাজত দেয়, সে তো হেফাজতের সাথে তার বাবা মার কাছে পৌঁছে দেওয়ার কথা। মাঝ পথে কি এমন হলো যে সে তার বাবা মার পর্যন্ত পৌঁছতে পারে না? এটার ব্যাখ্যা কে দেবে? কে দেবে? এই ঘটনার নলেজটা কার কাছে আছে? Their lordships of the opinion that it was within the jurisdiction of those police officers and personnel who were in custody of that poor and victim lady. তারা বলার চেষ্টা করেছিল এখানে খুব ব্রুটাল, মানে এটা আমরাও করি যদিও ঠিক না। ডিফেন্স থেকে বলা হয়েছিল this girl had acquainted with one man. ছেলেটার নাম বোধহয় খুব সম্ভবত আমার খেয়াল নাই। ওই ছেলেটার সাথে তার বাসে পরিচয় হয়, হয়তো কথোপকথনে যে তুমি ঢাকা থেকে আসলা, একা একা কিভাবে আসলা? তখন বললো ঢাকায় আমার গ্রামের একটা ছেলেকে চিনতাম, ওই ছেলে সারা রাস্তা আমাকে সাপোর্ট দিয়েছে। তখন পুলিশ করলো কি, ওই ছেলেটাকে ধরে এনে আসামি করলো, বললো যে হি রেপড অ্যান্ড কিল্ড। বাট ওই সময় তার ডিএনএ ছিল না, হয়তো ডিএনএ টেস্ট করলে ভেরিয়াস সিমেন্ট ট্রেস পাওয়া যেত, কিন্তু তারপরও ওই ছেলেকে কিন্তু আলটিমেটলি কোর্ট কনভিক্টেড করে নাই, তাকে রিলিজ করে দিয়েছে। আর পুলিশ যারা কিনা তার কাস্টডি নিয়েছিল স্পেশাল ফ্যাক্ট সার্কামস্টেন্স ডক্ট্রিন অনুযায়ী সেকশন 106 তাদেরকে লায়াবল করে কনভিকশন করা হয়েছে, অ্যাফার্ম করা হয়েছে। সো আমাদেরকে যেটা করতে হবে, বিং এ লয়ার অফ দি ক্রিমিনাল প্র্যাকটিস, আমাদেরকে লিগ্যাল যে ইস্যুগুলো আছে এই লিগ্যাল ইস্যুগুলোকে আমাদের মাথায় নিয়ে ওইভাবে মামলাটাকে বুঝায় পরিচালনা করতে হবে। আমরা প্রসিকিউশনের পক্ষে করলেও তা করতে হবে, আমরা ডিফেন্সের পক্ষে কাজ করলেও তা করতে হবে। আরেকটি কথা, এটা বলে আমি শেষ করে দেবো সাহায্যটাকে, সেটা হচ্ছে আমরা এটা অহরহ হচ্ছে, আপনি যখন সাক্ষী দিবেন এই সাক্ষীটা কার? সাক্ষীটা কার?
উইটনেসের। তাহলে উইটনেসকে যখন আপনি সাক্ষী নেবেন, আমরা যেটা বলি এভিডেন্স ইন চিফ আর এক্সামিনেশন ইন চিফ, এই এভিডেন্স ইন চিফটা যখন আমরা নেব, তখন আমরা নেব কিভাবে? বাই আস্কিং কোয়েশ্চেন ইন হুইচ নো আনসার ইজ গিভেন। By asking question in which no answer is given. তাহলে আমার কোশ্চেনটা কি হবে? Our question shall be open, closed and piggyback. ওপেন কি? যেমন ধরেন ওই যে ইয়াসমিন হত্যা মামলা, যেটা ধরেন আমি একজন সাক্ষীকে যারা সাক্ষী করাইতেছি, ঠিক আছে? আপনি কে? মামলার ভিকটিমকে আপনি চেনেন? নাম কি? ভিকটিমকে আপনি কখন দেখেছেন? কোথায় দেখেছেন? ছোট ছোট প্রশ্ন, ক্লোজ। ছোট ছোট প্রশ্ন, কোথায় দেখেছেন? কার সাথে দেখেছেন? কতক্ষণ সে ওখানে ছিল? কয়টা পর্যন্ত ছিল? ওই সময় কে উপস্থিত হলো? এবং থানা পুলিশ, থানা পুলিশের সাথে কে কে ছিল? কি কি কথা হলো? কখন তাকে গাড়িতে তোলা হলো? কয়টার সময় রওনা দিল? ক্লোজ, ইম্প্যাক্ট, ইনট্যাক্ট। ছোট ছোট প্রশ্ন, ক্লোজ বাট ওপেন কোশ্চেন। এবার এটাকে যারা করি, এই পয়েন্টের উপরে যারা হবে বাই ওপেন কোশ্চেন, বাই লিডিং কোশ্চেন। হোয়াট ইজ লিডিং কোশ্চেন? Leading question is a question answer of which is given. Leading question কি? A leading question is a question in which the answer is given. যেমন ধরেন, আপনি তো এই 1 জানুয়ারি 1986-তে দিনাজপুরের সদরের চা স্টলে ছিলেন। চা স্টলে আপনার সাথে কে কে ছিল আপনি তো বলেননি। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি ওখানে উপস্থিত ছিলেন সেটা তো আপনি বলেননি। ইয়াসমিনকে গাড়িতে তোলা পর্যন্ত শেষ অবধি আপনি ওখানে উপস্থিত ছিলেন, তা তো আপনি বলেন না। যারা কোন কোন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছিল আপনি যেটা বলেন না। যেই পুলিশ কর্মকর্তারা ধরে নিয়ে গেছে বলে আপনি দাবি করছেন, তাদের তো আপনি পূর্ব থেকে চিনতেন না। ওই দিনের সামান্য সময় দেখার যদি দাবি করে থাকেন, তাহলে কতক্ষণ দেখেছেন তাও তো আপনি বলেন না। আর ওই সময় ওইখানে তো বৈদ্যুতিক লাইট ছিল না, ওই সময় ওইখানে তো হারিকেন ছিল, সময়টা ছিল শীত, রাত্র, সময় এতটা কুয়াশাচ্ছন্ন। কাজে আপনি পুলিশের মধ্যে কাকে দেখছেন আপনি নিশ্চিত না। ইউ সি, দ্যাট ইজ যারা আমরা এইভাবে যারা করি, সেই যে বক্তব্যটা দিল আমার কাছে, তার বক্তব্যের উপরে ডাউট কাজ করে। এখন আমি যে লাইটের মধ্যে দাঁড়াই আছি, কুয়াশাচ্ছন্ন একটা হারিকেনের এই আলো হবে? আমি আপনাকে যেভাবে দেখছি, ওই দূরের লার্নেরকে আমি যেভাবে দেখছি, ওই 86 সালের ঘটনায় একটা অজপাড়া গায়ে ছোট্ট চায়ের দোকানদার, যেখানে একটা আপনার এই যে কেরোসিনের হারিকেন চলতেছে, ওই কেরোসিনের হারিকেনে আমার সমস্ত অ্যাকিউজকে একেবারে অ্যাকিউরেটলি দেখা সম্ভব? এই ধরনের কোনো যারা আমি দেখিনি। সরি, আমি একটি মামলায় রাষ্ট্রপক্ষ সাক্ষী নিয়েছে 6টা প্রশ্নে, আর আমি যারা করেছি 2 ঘন্টা। জানে, আমি 6টা প্রশ্নের যারা করেছি 2 ঘন্টা। ট্রাস্ট মি অর নট। এক পর্যায়ে বলছিল আমি কয়টা প্রশ্ন করলাম, উনি কি করতেছে? আমি 6টা প্রশ্ন করছেন, উনি 600 প্রশ্ন করলে আপনার সমস্যা কি? উনি তো ঠিকই প্রশ্ন করতেন। আমরা যদি ভারত সন্ন্যাসের মামলা দেখি, তাহলে ওখানে 114 সাক্ষী আছে, 114 সাক্ষী করে নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়কার অবস্থা আর এখনকার অবস্থা করে
I agree fully. না না আমি আমি কেন বলছি উনি যে কথাটা বলছেন জেলা পুলিশ সুযোগ দেন এরকম ঘটনা ঘটতেছে এখন প্র্যাকটিক্যালি বলতেছে যে আপনি এত কথা বলতেছেন কেন আপনি দুইটা কথা বললেন না উনি লিডিং তো দূরের কথা মানে লিডিং তো দ্যার ইজ নো স্কোপ টু লিডিং মানে বিফোর দ্য কোর্ট কিন্তু সেই প্রপার অ্যানসারটাকে উনি বের করে আনবে প্রসেস করে আনবে প্রসেস করার সুযোগ হচ্ছে না এবং আমাদের যে সুপিরিয়র অথরিটি আছে এই সুপিরিয়র অথরিটি এর উপর ইনভেস্টিগেশন করছে আচ্ছা, এটা আমি একটা কথাই শেষ করে দেবো, আমি ওনার সাথে একমত, কিন্তু আবার এটাও ঠিক, এই গত সপ্তাহে আমি একটা সাক্ষী জেলাতে ছিলাম, আমি ছিলাম রাষ্ট্রপক্ষের কো কাউন্সিল, আদার সাইডে দুইজন যারা করেছেন, তার মধ্যে 1 নম্বর আসামি যিনি উনি যারা করলেন 2 নম্বরে এসে, তো উনি বলেন আমার প্রথম সিনিয়র যে যারা করেছে আমি কোর্ট করলাম, আমি এর বাইরে যারা করব। এরপর উনি যারা করা শুরু করলেন সব হচ্ছে রিপিটেশন। 8টা-10টা প্রশ্ন লার্নেড ম্যাজিস্ট্রেট বলতেছে লার্নেড এটা তো অলরেডি বলা হয়ে গেছে, এটা অলরেডি বলা হয়ে গেছে। এইভাবে উনি প্রায় আধা ঘন্টা সময় নেওয়ার পরে বলে সরি আমি আপনার কোনো প্রশ্ন নেব না, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাডিশনাল কোশ্চেন টু আস্ক। আবার এটাও আছে যে আপনি যদি প্রিপেয়ার্ড হয়ে যান, বিশেষ করে এই সমস্যাটা হয় যারা জুনিয়র তাদের সাথে। আমি হয়তো একটু হ্যাংলা পাতলা মানুষ, এই জন্য আমাকে ধমক দিতে সাহস পাই না। আমার শাস্ত্র যদি আরেকটু মোটা সোটা হইতো তাহলে হয়তো ধমক দিয়ে দিত নাকি। এটা হয়, এটা আমি আই ফুললি এগ্রি উইথ ইউ, আই ফুললি এগ্রি উইথ দ্য লার্নার, এটা হয়, বাট এটাও সত্য যে we are to learn how to control the court. That is one of the art of advocacy. আমি যদি কোর্টকেই কন্ট্রোলে আনতে না পারি, I have lack of skills and experience in controlling the court. আমি যখন কথা বলি, আমি যখন প্রশ্ন করি, the learned judge or magistrate is an audience and I am the orator. If I fail to control my audience, I have lack of understanding my audience, I have lack of understanding my case. Apart from that, কিছু তো সমস্যা থাকবে। যেমন আমার এক জুনিয়র এক মামলা, আমি তাকে যারা শিখিয়ে দিলাম, আমি বললাম তুমি যাও, আমি কোর্টে বসা, আমি চেম্বারে বসা, আমি যাইনি, তুমি করো, আমি সামনে থাকলে তুমি হাত পা কাঁপবা, তুমি ঠান্ডা মাথায় এটা দিকে দিকে যারা করো। ও 3-4টা প্রশ্ন করার পরে বলতে লাইনের শেষ করেন আর দোকানে থাক। তখন আমার জুনিয়র একটা চালাকি করছে যে স্যার আপনি আমার একটু জেরাটা করতে দেন, আমি এটা শেষ না করে গেলে আমার সিনিয়র আবার জেরা তুলে চেক করে দেখে, আপনি রেকর্ড করেন নাই, উনি এটা বলবে না, উনি বলবে আমি করি। এই চালাকিটা করে পরে সেই জেরাটা কমপ্লিট করে আসে। You want to learn to control the tribunal, you want to learn to control the court, you want to make the judge, your audience, spellbound to you. তা আমি যেটা করতে হবে, this is an art of advocacy, এটাই তো আমাদের কাজ। What is advocacy? Anyone? What is advocacy? Advocacy is an act of art of persuasion. আমি আবার বলছি, advocacy is an act, finest art of persuasion. I try my best to pursue the court, to listen to me, and to make my spellbound listen. আমি যেটা করতে পারছি পারছি। এবার আসেন আমি আরেকটা অল্প কিছু বলে আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আর্গুমেন্ট যদি সম্ভব হয়, আমি জানি না এটা আমাদের এই প্রেমিতে পাওয়া যাবে কিনা, নিয়ে সেটা হয়তো ভোট দিলে পাওয়া যাবে। আমি ওখান থেকে কালেক্ট করেছি আজকে থেকে 20 বছর 25 বছর আগে। সেটা হচ্ছে লেডিজ এন্ড জেন্টলম্যান অফ দ্য জুরি। এই বইটা কাইন্ডলি আপনারা একটু বলুন। ওয়ার্ল্ডের বিখ্যাত 10টি ট্রায়ালের আর্গুমেন্ট এখানে দেওয়া আছে। স্টার্ট উইথ নুরেমবার্গ ট্রায়াল। লেডিজ এন্ড জেন্টলম্যান অফ দ্য জুরি, এখানে বলা আছে হোয়াট ইজ আর্গুমেন্ট। An argument is a storytelling, such a storytelling in which you give the characters who has done the wrong. You spell out the characters who are victims of the wrongdoing. You speak out the time, the place, and the events in which all the offenses took place. Argument is a storytelling in which you bring
the finest part of the law and the case law, which applies in respect of your facts and circumstances that you have proved by adducing evidence. আমার প্রশ্ন হচ্ছে, এই যে কথাগুলো আমি বললাম, আপনার আর্গুমেন্টের এলিমেন্টগুলো আছে? আমার আর্গুমেন্ট হচ্ছে আমাদের স্টোরি টেলিং। আমরা আপিল শুনানির সময় কি করি? We argue our case. On what? On আমরা যখন রাষ্ট্রপক্ষে কথা বলি, আমরা বলি এই এভিডেন্সটা পাওয়ারফুল এভিডেন্স। This evidence has connected the accused or convict appellant with the arrest offense beyond reasonable doubt. এখন আমি যখন আমার স্টোরি টেলিংটা বললাম, আমার এগেইনস্ট আবার আদার সাইড বলতেছে না, উনি কি বলতেছে? নো নো, what you are suggesting is absolutely absurd. কেন? Why? Because the evidence that you are suggesting is no evidence in the eye of law. The facts that you have suggested to prove the case beyond reasonable doubt is not relevant facts in respect of this case. এইটাকে আপনি কিভাবে বলবেন? এই যে দুটো কথা, দুটো সেন্টেন্স আমি বললাম, এই সেন্টেন্সটা আপনার স্টার্টিং, that should have been your closing argument, but you have started saying this to start with. আপনি শুরুতে এটা বললেন, ক্লোজিং আর্গুমেন্টের ক্লোজটা আপনি শুরুতে শুরু করলেন। এখন আপনি এই শব্দটাকে, এই বাক্যমালাটাকে আপনার পুরো আর্গুমেন্টে আপনি ব্যাখ্যা দিবেন। কি ব্যাখ্যা দিবেন? PW1 কি বলেছে? এই বলেছে। তার এজাহারে কি ছিল? এই ছিল। এই কথাটা তো তার এজাহারে নাই। আর এজাহারের মূল বক্তব্যের সাথে এই বক্তব্যটা তো কোনোভাবে মেলে না। কিভাবে মেলে না বলেন? কেন মেলে না বলেন? মূল গরমিলটা কোথায় বলেন? এই যেটা সে গরমিল দেখালেন, এটা কি ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টস কিনা বলেন? আর সেই ম্যাটেরিয়াল পয়েন্ট অফ ফ্যাক্টস এস্টাবলিশ হয়েছে কিনা বলেন? যদি না হয়ে থাকে, কিসের ভিত্তিতে আপনি কনভিকশন দিবেন? আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারছি? Why the learned judge or the honorable judge should listen to me instead of you? Why the learned or honorable judge should listen to you instead of me? This is your art of persuasion. This is your art of storytelling. This is your art of argument. This is your art of argument. And your knowledge comes by your practice. আমাদের থেকে লয়ের ওস্তাদ, প্রফেসর অফ ল, ভুল বলছি? আমার থেকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা প্রফেসর অফ ল, ইভেন ঢাকা ল কলেজ, ইভেন ঢাকা ইউনিভার্সিটি, তার সঙ্গে আমি জানলে 10 মিনিট টিকতে পারবো না, সে এমন লয়ের ব্যাখ্যা দেবে। বাট হি ইজ নট এ লয়ার। হি ক্যানট কন্ট্রোল দি কোর্ট। I control it. He cannot make the learned judge or magistrate to listen to me, to him, spellbound. I make him spellbound to listen to me. That's why I'm a lawyer. I'm a storyteller. I'm not a novelist. I'm not a novelist. I do not frame my story based on fictitious character. I tell my story based on evidence. I tell my story based on admissible evidence. I tell my story based on legal evidence. I tell my story based on facts. I tell my stories based on relevant facts. I tell my stories based on relevant facts that have been proved beyond reasonable doubt or without reason. আমি কি করতে পারছি? Have I done my job? Why should I blame the judge when I am not doing my job properly? So argument is the finest part of the, এটা হোক আপনি আপিল শুনানি করছেন তার একটা আর্গুমেন্ট, আপনি ডেথ রেফারেন্স করছেন তার একটা আর্গুমেন্ট, আপনি মার্ডার কেস বা অন্য কোনো বড় ধরনের মামলায় নিজের প্রতিকে আর্গুমেন্ট করছেন, তারও একটা আর্গুমেন্ট। আর্গুমেন্ট আপনি কিভাবে করবেন? আমাদের প্রথম সমস্যা হচ্ছে উই স্টার্ট ফেলিং দ্য ল টু স্টার্ট উইথ দ্য আর্গুমেন্ট। আপনি আর্গুমেন্টে যদি আপনি ফেল করতে চান, ইফ ইউ ডিজায়ার টু বি ফেইলড because you don't like your client, you don't like his face, or she is not a beautiful client, whatever may be the reason,
then you start telling the storytelling in your arguments by raising law court. And that's enough to cause damage in your storytelling. আপনি তাকে লস হয়ে লাভ নাই তো। You go into the evidence on record. ওই এভিডেন্সে কি আসছে, এভিডেন্সে কি প্রমাণ হলো, আপনি প্রসিকিউটর হিসেবে কি প্রমাণ করা উচিত ছিল, আপনি কি প্রমাণ করেছেন, কি প্রমাণ করেছেন যা করা উচিত হয়নি, কি করা উচিত ছিল যা আপনি করেন না। That is what is called argument. আবার আপনি যদি প্রসিকিউশন আসেন, it's a simple case of murder. Victim and the accused are all known to each other. They were friends for a long time. Then on a particular day, in respect of a transaction, they become worst enemy to each other. And your lordship, your honor, you know that the worst man can be a worst enemy in your life if relation changes. আমি কি বলতেছি? উপন্যাস পৃথিবীর সবচেয়ে চরম জঘন্যতম শত্রু সেই ব্যক্তি যে পরম বন্ধু যখন চেঞ্জ হয় তার মতো প্রধানতম শত্রু হতে পারে না। Did you bring that element in your submissions in the argument? আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, whether the natural thing flows. বৃষ্টি হলে বৃষ্টির পানি কি নদী সাগর থেকে উপরে ওঠে? তাহলে উপর থেকে পড়ে, নিচে থেকে কখন উপরে ওঠে? যখন সাইক্লোন হয়। তা আপনি যদি বৃষ্টির বর্ণনা দিতে গিয়ে সাইক্লোনের কথা বলেন হবে? আর সাইক্লোনের বর্ণনা দিতে গিয়ে যদি বৃষ্টি ফলান হবে? আপনার কেসটা কি সাইক্লোন নাকি বৃষ্টি বুঝতে হবে না? আমি যখন আর্গুমেন্ট করবো আমি কি সাইক্লোন করাবো নাকি বৃষ্টি ফলাবো এটা আমাকে বুঝতে হবে না? আমার কেসটা কি সাইক্লোনের কেস নাকি বৃষ্টির কেস বুঝতে হবে না? স্টোরি টেলিংটা তো এইভাবে আপনাকে জানতে হবে। স্টোরি টেলিংটা আপনি প্রসিকিউশনে কাজ করলে হোয়াট ইজ ইট বিউটি? আপনার চার্জ কি ছিল? স্টার্ট উইথ ইউর চার্জ। আপনার চার্জের এলিমেন্ট কি ছিল? স্পেল আউট দি এলিমেন্টস। এফআইআর কি ছিল? স্পেল আউট দি এফআইআর এলিমেন্ট। কোন কোন সাক্ষী কোন কোন এলিমেন্ট প্রমাণ করলো দেখান, কি দিয়ে প্রমাণ করলো দেখান, প্রমাণটা অকাট্য কিনা দেখান, তারপরে লতে যান। আপনার তো শুরুই করে দিলেন ল দিয়ে। ইজ ইট এ ইউনিভার্সিটি লেকচার টু লার্ন দি ল? উনি কি আপনার ল শুনতে বসছে, আর্গুমেন্ট শুনতে বসছে? কি শুনতে চান? আপনি কি প্রমাণ করছেন বলেন। আর আদার সাইড যখন দাঁড়াবেন তার কাছে কি শুনতে চান? আপনি কি প্রমাণে ব্যর্থ হয়েছেন বলেন। যার আর্গুমেন্ট পাওয়ারফুল, হি উইন্স দ্য রেস। ইউ আর টু মেক দি রেকর্ড তো সবই আছে। যশা করবে না? করবে। কিন্তু ওই রেকর্ডটাকে বিলিভেবল করবে ইয়োর স্টোরি টেলিং, ইয়োর আর্গুমেন্ট। সো বিজ্ঞ বন্ধুবৃন্দ, আমার ভুলভ্রান্তি ক্ষমা করবেন। আমি আজকে আগেই বলেছি যে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আমি এখানে অ্যাকচুয়ালি ল পয়েন্ট লেকচার করতে দিতে আসিনি, বাট আমার যেটা নিবেদন ছিল সেটা হচ্ছে এই যে হ্যাঁ, এই লটার এক্সারসাইজটা কিভাবে হবে, হোয়াট ইজ আওয়ার রোল টু প্লে অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল অ্যান্ড অ্যাজ এ প্রসিকিউটর, অ্যাজ এ স্টেট লয়ার অ্যান্ড অ্যাজ এ ডিফেন্স কো কাউন্সিল। আমাদের জবটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং লটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো into the given facts of the case, সেটা হচ্ছে মেইন কথা। ধন্যবাদ।